তো দেখো আজকে তাহলে মেডিকেল ফ্যাসিলিটি থেকে চালু করছি। মেডিকেল ফ্যাসিলিটি তোমার এটা এক ধরনের পারকুইজিট। তো এই পারকুইজিটের কি হবে, ট্যাক্সেবিলিটি হবে, ট্যাক্সেবিলিটি অফ পারকুইজিট সেটা দেখে নাও। যদি তুমি ইন্ডিয়াতে ট্রিটমেন্ট করো, এখন কিন্তু আমরা পড়ছি স্যালারি হেডের, স্যালারি হেডেই পড়ছি। স্যালারি হেডে তুমি এমপ্লয়ারের কাছ থেকে বেনিফিট নিচ্ছ মেডিকেল ফ্যাসিলিটি, সেটা কীভাবে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট সেই বেনিফিটটাকে টাকাতে কনভার্ট করতে চাইছে আর তার উপরে তোমাকে ট্যাক্স পে করাতে চাইছে, সেটাই আমরা দেখছি। তো গভর্নমেন্ট যদি তুমি এমপ্লয়ারের হসপিটালে করাও ট্রিটমেন্ট, তাহলে কিন্তু কোনো কোনো বেনিফিটই ট্যাক্সেবল হবে না, পুরোটাই এক্সাম। যত টাকাই তুমি এমপ্লয়ারের কাছ থেকে, যত টাকার বেনিফিট তুমি এমপ্লয়ারের হাসপাতাল থেকে পেলে, ট্রিটমেন্ট করিয়ে বেনিফিট পেয়েছো, পুরোটাই এক্সাম। ট্যাক্সেবল হবে না। গভর্নমেন্ট হসপিটালে করালেও হাসপাতাল থাকে নিজেরই তো। এমপ্লয়ারের নিজের হাসপাতাল এরকম আছে স্যার? আছে সে তোমার এখানে হাসপাতাল কি আছে, নির্ণয়, তুমি ধরো নির্ণয় কাজ করো, সেখানে ও তোমার ট্রিটমেন্ট হয়েছে, ঠিক আছে। এমপ্লয়ারের হাসপাতাল নয়, কিন্তু গভর্নমেন্ট হাসপাতাল বলতে এই যে গভর্নমেন্ট হসপিটাল রয়েছে মিদনাপুরে, অ্যাপ্রুভড হসপিটাল বলতে নার্সিং হোম, কিন্তু সরকারি রেজিস্ট্রেশন রয়েছে। গভর্নমেন্ট 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 হ্যাঁ, নার্সিং হোম হ্যাঁ, গভর্নমেন্ট হ্যাঁ, রেজিস্টার্ড হতে হবে। রেজিস্টার না হলে বিজনেস করতে দেবে? তুমি নার্সিং হোম খুলেছো, পারমিশন নিতে হয়। যদি ধরুন আমি এখানে গভর্নমেন্ট হসপিটাল বলছি যে এটা সিএমসি বা আপনার চেন্নাই অ্যাপেল, এগুলো কি এক্সাম্পট হবে তাহলে? হ্যাঁ, গভর্নমেন্ট হসপিটাল, সেগুলো গভর্নমেন্ট হসপিটাল হলে সেকেন্ড ক্যাটাগরিতে এসে যাবে। সিএমসি তো গভর্নমেন্ট হসপিটাল, কি হসপিটাল সেটা দেখতে হবে। যদি গভর্নমেন্ট হসপিটাল হয় তাহলে এক্সাম, আর অ্যাপ্রুভড হলেও তখনও এক্সাম। অ্যাপ্রুভড বলতে ধরো প্রাইভেট খুলেছে কিন্তু গভর্নমেন্টের রেজিস্ট্রেশন নিয়েছে, পারমিশন নিয়ে কাজ করছে। আউটসাইড ইন্ডিয়াতে হলে তাহলে তোমার বোর্ডিং লজিং, একজন পেশেন্ট আর একজন অ্যাটেন্ডেন্টের ছাড় হবে। কতটা ছাড় হবে? আরবিআই যতটা তোমার স্পেসিফাই করবে। বিদেশে গিয়েছো ট্রিটমেন্ট করাতে, পেশেন্ট প্লাস অ্যাটেন্ডেন্ট, বোর্ডিং লজিং, বোর্ডিং লজিং বলতে থাকা খাওয়ার, বোর্ডিং লজিং। আউটসাইডটাই বলছি। একজন পেশেন্ট আর একজন অ্যাটেন্ডেন্ট, পেশেন্ট আর একজন অ্যাটেন্ডেন্ট, তার অ্যাটেন্ডেন্ট বলতে তার সাথে একজন যে যাবে। কতটা ছাড় হবে? আরবিআই যতটা বলবে, ঠিক আছে, আরবিআই যতটা ডিক্লেয়ার করবে। ট্রিটমেন্ট এক্সপেন্সের ক্ষেত্রেও সেম, যতটা আরবিআই বলবে। ট্রিটমেন্ট, এটা ট্রিটমেন্টের খরচা, মানে ওষুধপত্র, ডাক্তার, এইসব, লজিং, সেটা থাকা খাওয়ার। ট্রাভেলিং এর ব্যাপারটা, মানে ফ্লাইটে গেলে যে খরচাটা হবে, সেটা পুরোটাই এক্সাম্পট হয়ে যাবে যদি তোমার ইনকাম 2 লাখ পর্যন্ত হয়। মানে টোটাল ইনকাম 2 লাখ। 5টা হেডের ইনকাম মিলে, 5টা হেডের ইনকাম মিলে 2 লাখ, 2 লাখ, না না 2 লাখ। স্যার এটা একবার বলুন তো ট্রাভেলিং। এটা তোমাদের এখানে কি 0.5 আছে না 2 আছে? 2 লাখ। দেখো, ট্রিটমেন্ট করাতে গেলে থাকার খরচা রয়েছে, ট্রিটমেন্টের খরচা রয়েছে, ট্রাভেলিং এর খরচা রয়েছে। ট্রাভেলিং এর ক্ষেত্রে বলা হচ্ছে যে যদি তোমার 2 লাখ পর্যন্ত টোটাল ইনকাম হয়, ঠিক আছে, টোটাল ইনকাম, স্যালারি নয় কিন্তু টোটাল ইনকাম, 5টা হেডের ইনকাম, তাহলে তুমি যদি এমপ্লয়ারের কাছ থেকে পাও, ট্রাভেলিং পারপাসে যে পাচ্ছ খরচাটা হয়েছে, সেটা যদি রিইম্বার্স করে ট্রাভেলিং পারপাসেরটা, সেটা পুরোটাই এক্সাম্পট হয়ে যাবে যদি 2 লাখ হয়। আর তার মানে যদি তোমার 2 লাখের বেশি চলে যায়, তার মানে এক্সাম্পট হবে না, ইন্ডিকেট করছে, তখন পুরোটাই ট্যাক্সেবল হবে। ট্রিটমেন্টটা পুরোটা যতটা আরবিআই স্পেসিফাই করবে। আরবিআই কতটা স্পেসিফাইড করে আপনার জানা আছে তেমন কিছু? না, আমার জানা নেই। আরবিআই দেখো, আরবিআই তো ডলার এক্সচেঞ্জের ব্যাপারটা দেখে, যে তুমি ইচ্ছা খুশি টাকায় বিদেশে পাঠিয়ে দেবে সেই সব তো নয়। আরবিআই বলবে যে তো এর বেশি টাকা পাঠানো যাবে না, সেটা কন্ট্রোল করে আরবিআই, তো আরবিআই ডিক্লেয়ার করবে। হচ্ছে আমরা মানে যদি ধরুন আমার এখন ডলার দরকার, আমাকে এসবিআই ডলার দিতে পারবে? দিতে পারবে।
এই মিদনাপুর এসবিআই দিতে পারবে? মিদনাপুর এসবিআই কেন দেবে? এখানে না, এয়ারপোর্টে নর্মালি পাবে, ঠিক আছে, এয়ারপোর্টে পাবে। বা কোনো ফরেক্স ও, কলকাতাতে এখানে এখানে কিছু পাবে না, তুমি কলকাতাতে বা এয়ারপোর্টে পাবে, ঠিক আছে। যে সমস্ত ব্রাঞ্চ তোমার ফরেন এক্সচেঞ্জ ডিলার হিসেবে কাজ করছে তারা তোমাকে এক্সচেঞ্জ করিয়ে দেবে। এছাড়া এয়ারপোর্টে তুমি ইজিলি পাবে। স্যার বলছিলাম ধরুন আমার $1 দাম 70 টাকা, তারাও ডিলার রয়েছে, তারাও ফরেন এক্সচেঞ্জ ডিলার রয়েছে, তারাও এজেন্সি খুলে বসে আছে, টাকা নিবে দিবে। সবকিছু শো করতে হবে। সেই জন্যই তো আমি ডলারটা নেবো না স্যার। ধরুন হচ্ছে আমার $1 সমান এখন 70 টাকা, ঠিক আছে। আমি $1 নিতে গেলে 70 টাকা দিতে হচ্ছে, প্লাস একটা চার্জ দিতে হবে। আমি সাপোজ এবার তো স্যার আদার্স চার্জ নেবে, যে চার্জ নিতে পারে যখন তুমি বেচতে যাবে বা যখন তুমি কিনতে যাবে, ঠিক আছে, সেই দাম একটা বেঞ্চমার্ক রাখা আছে, কেনার টাইমে এত দিতে পারবে, বেচার টাইমে তোমাকে এত দিতে হবে, ঠিক আছে। দুটো রেট আলাদা আছে, তার উপরে আলাদা ট্যাক্স। ও ট্যাক্সও হবে বুঝতে না, কারণ যে তুমি কিনছো তো বাবা, $2 আর অন্যান্য সবই অন্যান্য কারেন্সি। যদি $1 দাম তোমার 70 টাকা হয়, তুমি কিনবে 68 টাকায়, বেচবে 62 টাকা। বেচাতেও তোমার ট্রানজাকশন ফিজ লাগবে বা ট্যাক্স দিতে হবে, কেনাতেও তোমার দিতে হবে। কিন্তু বেচবো কম টাকায়, কিনবো বেশি এটাই টাকায়। হোল ওয়ার্ল্ডে এটাই ভালো। দেখো এক্সাম্পল দেখো, বেসিক স্যালারি রয়েছে মিস্টার রয়ের 20,000, তাহলে 12 মাসে কত হবে? 2,40,000 হচ্ছে এটা স্যার কত নম্বরটা? ওরই নিচে এক্সাম্পলটা, he becomes ill and admitted to approved hospital, total expense hospital expense 60,000 reimbursed by the company। তো টোটাল হসপিটাল এক্সপেন্স কত দিয়ে দিয়েছে? লেটে কেন এসেছে প্রথম বলো, আসলে লেটে আসার কারণ? উপরে দেখতে পাচ্ছ ইন ইন্ডিয়া রয়েছে, ইন ইন্ডিয়াতে কি বলা রয়েছে, যদি তুমি ট্রিটমেন্ট করাও এমপ্লয়ার্স হসপিটালে তাহলে এক্সামড হবে, যদি অ্যাপ্রুভডে করাও তোমার ট্রিটমেন্ট তখনও এক্সামড হবে, গভর্নমেন্ট হসপিটালে করালে তখনও এক্সামড হবে। তো এখানে মিস্টার রয় যে কাজ করছে, স্যালারি পাচ্ছে 20,000 করে, বছরে তার 2,40,000 ইনকাম, তাকে সে অসুস্থ হয়ে গেছে, তাকে অ্যাপ্রুভড হসপিটালে ভর্তি করা হয়েছে। তার মানে এবার দেখতে হবে যে কত টাকা খরচা, কত টাকা এমপ্লয়ার রিম্বার্স করেছে। এখানে দেখা গেল যে 60,000 টাকা রিম্বার্স করেছে কোম্পানি তার পেছনে, অ্যাপ্রুভড হসপিটালে ভর্তি করেছে। অ্যাপ্রুভড মানে বলে দিচ্ছি যে প্রাইভেট, কিন্তু নিয়মকানুন ফলো করে করছে, রেজিস্ট্রেশন রয়েছে, পারমিশন রয়েছে, সব কিছু রয়েছে। তো সেই হাসপাতালে করিয়েছে, তো 60,000 কোম্পানি রিম্বার্স করেছে। রিম্বার্স মানে রিম্বার্স তুমি নিজের প্রথমে নিজের থেকে করেছো খরচা, তারপরে তোমাকে আবার দিয়ে দেবে টাকা। In addition to this, Mr. Roy claimed medical bill reimbursement। তাছাড়াও সে কি করেছে, মেডিকেল বিল মানে ওষুধের খরচা রিম্বার্স চেয়েছে 20,000 টাকা, ওটা তো হাসপাতালে গেল, তারপর 20,000 টাকা যেটা রয়েছে মেডিকেল বিল, বিল মানে তোমার মেডিকেলের খরচা, মানে ওই ঔষধপত্র এইসব আর কি, 20,000 টাকা। ক্যালকুলেট দ্য ভ্যালু অফ পারকুইজিট, তোমাকে পারকুইজিটের ভ্যালু বের করতে হবে। তাহলে একটা তো 60,000 যেটা, সেটা তো এক্সাম্ট হয়ে যাবে, কারণ আমরা দেখেছি যে অ্যাপ্রুভড হসপিটালে করালে সেটা এক্সাম্ট হয়ে যায়। আর মেডিকেল রিম্বার্সমেন্টে যেটা খরচা, আগে 15,000 পর্যন্ত, মানে মেডিকেল যে খরচা মানে ঔষধপাতির খরচা, সেটা 15,000 পর্যন্ত ছাড় ছিল। তো সেই হিসাবে 5,000 রয়েছে। তোমাদের বইতে কি রয়েছে, আপডেটেড রয়েছে না সেম রয়েছে? মেডিকেলের ওষুধপাতির খরচা মানে যেটাকে বলা হচ্ছে মেডিকেল বিল রিম্বার্সমেন্ট, ওটা 15,000 পর্যন্ত ছাড়, ঠিক আছে, তোমাদের বইতে রয়েছে যখন থাকে। তাহলে 5,000 ট্যাক্স লাগবে, 5,000 টাকা তাহলে তোমার বেনিফিট হচ্ছে, পারকুইজিটের ভ্যালু 5,000। রেকর্ড অন করা আছে। আচ্ছা, এরপরে এসে যাও ইন্টারেস্ট ফি অর কনসেশনাল লোন টু এমপ্লয়ি।
তাহলে ইন্টারেস্ট ফ্রি লোন কনসেশনাল লোন দিয়েছে এমপ্লয়িকে, কে দিয়েছে? এমপ্লয়ার। এমপ্লয়ার দিয়েছে এমপ্লয়িকে কনসেশনাল লোন, ইন্টারেস্ট ফ্রি লোন। কনসেশনাল লোন বলতে ধরো ইন্টারেস্টের রেট চলছে 12%, তোমাকে 5% দেওয়া হয়েছে কি 6% দেওয়া হয়েছে, কনসেশনাল লোন। বা ইন্টারেস্ট ফ্রি লোন, তোমার কাছ থেকে কোনো ইন্টারেস্টই নেওয়া হয়নি, ঠিক আছে, ইন্টারেস্টই নেওয়া হয়নি। তার মানে এখানে বেনিফিট কি হবে? তুমি যে ইন্টারেস্টটা বেনিফিট হচ্ছে তোমার, মানে অন্য জায়গা থেকে নিলে যেটা দিতে হতো সেটাই তো তোমার বেনিফিট। বা যদি আউটসাইডারকে যে রেটটা দিচ্ছে সেই রেটে যদি তোমাকেই দেওয়া হতো, তাহলে তোমার যে গ্যাপটা দাঁড়াতো সেটাই তোমার বেনিফিট। আচ্ছা, এটা আমি নর্মালি বললাম। এবার ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট কি বলছে যে বেনিফিটটা কি হবে, কিভাবে ক্যালকুলেশন হবে? ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট বলছে যে তুমি দেখো এসবিআইতে দেখো কি লোন চলছে, এসবিআইতে কি লোনের রেট চলছে সেটা তুমি দেখো। সাপোজ তুমি হাউসিং লোন নিয়েছো, তুমি দেখো যে এসবিআই এর হাউসিং লোনে কি রেট চলছে, কোন ডেটে, যেই বছর ওকে লোন দিয়েছো ওই বছরের শুরুতেই, 1 এপ্রিলে, ওই বছরের শুরুতেই তোমাকে দেখতে হবে এসবিআই এর কি লোনের রেট চলছে। অন্য ব্যাংক দেখার দরকার নেই, কারণ এসবিআই যেহেতু লিডিং ব্যাংক রয়েছে, পাবলিক সেক্টর ব্যাংক রয়েছে, তো এসবিআই এর রেটটাই ফলো হবে। আর এবার দেখতে হবে যে ওকে যে লোন দিয়েছো ওর আউটস্ট্যান্ডিং ব্যালেন্স কত রয়েছে, ম্যাক্সিমাম আউটস্ট্যান্ডিং ব্যালেন্স। ম্যাক্সিমাম আউটস্ট্যান্ডিং ব্যালেন্স যাকে লোন দিয়েছো, বা এমপ্লয়ি যখন ক্যালকুলেশন করছে তখন সেও দেখতে পারে যে আমার, হ্যাঁ বলছি ম্যাক্সিমাম আউটস্ট্যান্ডিং ব্যালেন্স বলতে সাপোজ সিসি লোন দিয়েছে, বা ম্যাক্সিমাম আউটস্ট্যান্ডিং লোন বলতে সাপোজ আমি টার্ম লোনের কথা এসে যাচ্ছি, টার্ম লোনের কেসে প্রথমে 5 লাখ দিল, 5 লাখ লোন, তারপরে তোমার কমতে রয়েছে, তুমি ইনস্টলমেন্ট দিচ্ছ সাপোজ 50,000 দিয়ে দিল, তারপরে আবার 4 লাখ হয়ে গেল, তারপরে 3,50,000 হয়ে গেল। তাহলে এইভাবে কমতে কমতে সারা বছরে একটা ব্যালেন্স থাকবে। এইভাবে ম্যাক্সিমাম কোনটা রয়েছে, 5 লাখটাই নেওয়া হবে। দেখো লোন দেওয়ার পরে তো ইনস্টলমেন্ট দিতে হবে, লোন দেওয়ার পরে লোন নিয়ে নিলে তারপরে তো তোমাকে ইনস্টলমেন্ট পে করতে হবে, পরের মাস থেকে হতে পারে, পরের মাস থেকে নর্মালি, ঠিক আছে, তো ইনস্টলমেন্ট পে করতে হবে। তো তোমার তাহলে মান্থলি ব্যালেন্স আলাদা আলাদা থাকবে। ফার্স্ট মান্থে যে ব্যালেন্স ছিল ডেবিট ব্যালেন্স, 5 লাখ টাকা লোন দিয়েছে, লোন দিয়েছে, তারপরে তুমি 50,000 করে, 50,000 হবে না, সাপোজ আমি এখানে 10,000 ধরে নিলাম, তাহলে মানে 4,90,000 পরের মাসে ব্যালেন্স, তারপরের মাসে ব্যালেন্স 4,80,000, এরকম করে কমে কমে যাচ্ছে, ঠিক আছে। তার মানে সারা বছরে তোমার ম্যাক্সিমাম মান্থলি ব্যালেন্স কত ছিল, ম্যাক্সিমাম ব্যালেন্স কত ছিল? 5 লাখই তো ছিল, 5 লাখই হবে তোমার, 5 লাখই হবে তোমার এইখানে যে অ্যামাউন্টটা লিখবে মাল্টিপ্লাই করার জন্য, ঠিক আছে। আউটস্ট্যান্ডিং মান্থলি ব্যালেন্স 5 লাখ হবে? 5 লাখ হবে না স্যার, বছরের শেষে তো যেটা বাকি থাকবে সেটা হবে না। আউটস্ট্যান্ডিং, ম্যাক্সিমাম আউটস্ট্যান্ডিং মান্থলি ব্যালেন্স, না এটা হবে না। আমরা তো স্যার পে করে করে আসছি প্রত্যেক মাসে 10,000 না ওইভাবে না, ওইভাবে না, ওইভাবে না, ম্যাক্সিমাম মান্থলি, ম্যাক্সিমাম আউটস্ট্যান্ডিং মান্থলি ব্যালেন্স। সাপোজ এবার এত ক্যালকুলেশন করার দরকারই নেই, যা লোন হ্যাঁ সেটাই ম্যাক্সিমাম, সেটাই ম্যাক্সিমাম আউটস্ট্যান্ডিং ব্যালেন্স। এবার সিসি লোনের ক্ষেত্রে সেটা চেঞ্জ হয়ে যাবে। সিসি লোনে আমি বলে দিচ্ছি, দেখো সিসি লোনে তোমাকে ধরো ক্যাশ ক্রেডিট লোন, সিসি লোনে তোমাকে 5 লাখ লিমিট দিল, ঠিক আছে, তুমি 5 লাখ ইউজ করলে না, তুমি ধরো প্রথম মাসে ইউজ করেছো, একটা চেক তুলেছো, সেটার ভ্যালু হচ্ছে 4,50,000, তারপরে আবার জমা করেছো টাকা, তো তার ফলে তোমার ব্যালেন্স কমে গেছে, মানে ডেবিট ব্যালেন্স কমে গেছে, লোনের ব্যালেন্স, টাকা জমা করলে লোনের ব্যালেন্স কমে যাবে, সাপোজ 2 লাখ হয়ে গেছে লোনের ব্যালেন্স। পরের মাসে দেখা গেল যে তোমার আবার টাকা তুলেছো, হয়ে গেল 5 লাখ, 5 লাখ নয় 4,99,000 ধরো, এরকম হয়ে গেছে, মানে টাকা তুলছো আবার জমা করছো, যখন টাকা তুললে তখন লোনের অ্যামাউন্ট বেড়ে গেল, আবার জমা করলে লোনের অ্যামাউন্ট কমে গেল। এভাবে দেখা গেল যে তুমি
ম্যাক্সিমাম কত টাকা তুলেছো? 4,99,000। তোমার লিমিট তো 5 লাখ ছিল। তো সারা বছরে যদি দেখা যায় যে তুমি তুলেছো 4,99,000, এটাই হচ্ছে ম্যাক্সিমাম। তো এটাকেই পিক করা হবে 4,99,000 সিসির ক্ষেত্রে। আর টার্মের ক্ষেত্রে তো এই 5 লাখ যেটা দেখে নিয়েছো, ফার্স্ট ইয়ারে ওটা হয়ে গেল। এবার সেকেন্ড ইয়ারে এবার যখন যাবে দেখে নিবে যে ওই বছর ফার্স্ট ইনস্টলমেন্টের মানে ম্যাক্সিমাম অ্যামাউন্ট কত ছিল মান্থলি ইনস্টলমেন্টে না ব্যালেন্সের, ইনস্টলমেন্ট দেওয়ার পর যে ব্যালেন্স থাকবে, ঠিক আছে। সিসির ক্ষেত্রে ফ্ল্যাকচুয়েট করে, ঠিক আছে, মান্থলি ব্যালেন্স। দিয়ে বারে কি লেস ইন্টারেস্ট পেড বাই দ্য এমপ্লয়ি। তাহলে রেট মাল্টিপ্লাই করে দিলে হ্যাঁ। সেখান থেকে এমপ্লয়ি যদি কিছু টাকা অ্যাজ এ ইন্টারেস্ট পে করে তাহলে সেটা মাইনাস করবে, তখন আমরা সেটাকে কি বলবো? কনসেশনাল লোন। কনসেশনাল লোনের বেনিফিট কত পাচ্ছ। আর যদি কিছু টাকাই এমপ্লয়িকে দিতে না হয়, এমপ্লয়ি ধরো ফ্রিতে লোন নিয়েছে মানে কোনো ইন্টারেস্টই দিচ্ছে না, তাহলে সেক্ষেত্রে তো এটা জিরো হয়ে যাবে। হ্যাঁ। তার মানে সেটাকে কি বলবে? ইন্টারেস্ট ফ্রি লোন। এখানে দুটো টার্ম রয়েছে, ইন্টারেস্ট ফ্রি লোন, ইন্টারেস্ট কনসেশনাল লোন। তো এমপ্লয়ারকে যদি কোনো টাকাই দিতে না হয়, ফ্রিতে দেওয়া হয়েছে মানে ইন্টারেস্ট ফ্রি, ইন্টারেস্ট দিতেই হচ্ছে না, ইন্টারেস্ট দিতেই হচ্ছে না এমপ্লয়িকে কোনো ইন্টারেস্টই দিতে হচ্ছে না, তখন হয়ে যাবে ইন্টারেস্ট ফ্রি লোন। কোম্পানি দিতে পারে। সাপোজ তুমি ইয়েস ব্যাংকের এমপ্লয়ি, সাপোজ তুমি ব্যাংক অফ বরোদার এমপ্লয়ি, দিতে পারে তোমাকে ইন্টারেস্ট ফ্রি লোন। তাদের স্কিম থাকতে পারে কি এমপ্লয়ারের যারা এমপ্লয়ি রয়েছে তাদের জন্য রেট কম হবে, বা সেম লোন কিন্তু রেট কম হবে। এমপ্লয়ি ভালো সার্ভিস দিয়েছে, বেশি অফ করেনি, ইনস্টিল করেনি। ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট বাজাজ ফাইন্যান্সের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে। এগুলো এটা হচ্ছে আপনি মাল্টিপ্লাই করে যে অ্যামাউন্টটা পেলেন, সাপোজ আপনাকে 5 লাখ লোন দিয়েছে, তো 5 লাখ ইন্টু মাল্টিপ্লাই করে দিন, এসবিআই রেট 12% আছে, তাহলে হচ্ছে কত 60,000 হচ্ছে। সাপোজ আপনাকে কিছু ইন্টারেস্ট দিতে হচ্ছে, সাপোজ আপনাকে 2% দিতে হচ্ছে, তাহলে 5 লাখের উপরে 2% মাল্টিপ্লাই করে দিন, কত হবে? 10,000 টাকা। 10,000 টাকা তাহলে মাইনাস করে দিলে বাকিটা হয়ে যাবে 50,000 টাকার বেনিফিট আপনার। ওটাই হচ্ছে ভ্যালু পার কেজি। হ্যাঁ, ওটা ট্যাক্সেবল স্যালারির মধ্যে ইনক্লুড হয়ে যাবে, ট্যাক্সেবল স্যালারির মধ্যে ধরা হবে, পার্ট অফ ট্যাক্সেবল স্যালারি। পারকুইজিট যতগুলো পড়ছি আমরা ভ্যালুয়েশন করছি কি জন্য? পার্ট অফ ট্যাক্সেবল স্যালারি করার জন্য। হ্যাঁ, এভেল করছেন তো, না তো কি করে হবে? কোম্পানি দেয়নি তাহলে হ্যাঁ, লেভেল করলে তবে, অ্যাভেল করলে তবে। না না না, অ্যাভেল করলে তবে। আপনাকে সাপোজ ধরুন অফার করেছে, আপনি বলছেন আমার লোন লাগবে না, তো আপনার কেন অ্যাপ্লিকেবল? ওইটা যে কোম্পানিতে কাজ করবে তার উপরে, ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট কেন বলতে যাবে? ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট কিছু বলবে না, ব্যাংকে এরকম কিছু বলা যায় না, যে বিভিন্ন ব্যাংক তার বিভিন্ন রকমের পলিসি বানাচ্ছে, কম্পিটিশন আসতে গেলে বিভিন্ন ব্যাংক তার বিভিন্ন পলিসি বানায়, ঠিক আছে। এভাবে বলা যায় না যে এমপ্লয়ি বলতে পারে যে এটা শুধুমাত্র এমপ্লয়ার তার এমপ্লয়িকে রাখার জন্য দিয়ে থাকে, ঠিক আছে। মিদনাপুরে বাড়ি করে নিবে। এমপ্লয়ার তার এমপ্লয়িকে রাখার জন্য অনেক কিছু করে, ফ্রিতে শেয়ার দেয়, জানো তো, এমপ্লয়িজ স্টক অপশন প্ল্যান, বিকমে পড়েছো? যেখানে এমপ্লয়ার তার এমপ্লয়িকে ফ্রিতে শেয়ার দিয়ে থাকে, ঠিক আছে, নিজের কোম্পানির শেয়ার।
কোম্পানি ডুবছে আর যে ভাবছে যে আচ্ছা, তাছাড়াও আমি তোমাকে এখানে দেখাতে চাইবো যে কোম্পানি কিভাবে তার এমপ্লয়িকে রিটেন করার জন্য, মোটিভেট করার জন্য শেয়ার দিয়ে থাকে। ভিডিও আছে ঠিক আছে। শেয়ার কাজ করছে, শেয়ার দিচ্ছে নিউ ইয়ার সেলিব্রেশন কিভাবে করবে লকডাউন পড়ছে তো আবার কমে যেতে হবে, যা কিনে রেখেছে সব বেঁচে যাবে। স্যার আইপিওর শেয়ার কিনলে লাভ পাওয়া যায়? পাওয়া যায়। লাভ আইটা তো লাভ আছে আইপিওতে লাভ হয়। আচ্ছা লাইকা প্রফিট পেটিএম না না স্যার আমি একটা জিনিস অবাক হয়ে যাই স্যার নিজে কিনে দিয়ে যে ছাড়া আমার কাছে কি আমাকে দিবি আওয়াজ স্যার আপনি তো বলবেন যে আরে স্যালারি কম না স্যার, স্যার কত টাকা ইনভেস্ট করেছে, কত টাকা বেশি টাকা অনেক বেশি। রেলি বাবা এলআইসি আসছে। হ্যাঁ স্যার একটা কাউকে কি আমিও শেয়ার কিনবো আর বছর আপনার এতে বেঁচে থাকলে মাঝে কি কিছু বেড়ে আগে দেখে না এই দিকে শেয়ার দিলে এটা হচ্ছে টোটালি সেটা টোটালি তোমার উপর ডিপেন্ড করে যে তুমি শেয়ার মার্কেটটাকে কিভাবে বুঝছো, তার ক্যান্ডেল চার্ট কতটা তোমার এক্সপিরিয়েন্স টোটালি কি জানাতে চাইছি আমি তোমাদের জানাতে চাইছি যে এমপ্লয়ি ফ্রিতে নয়, এমপ্লয়ীদের জন্য আলাদা স্কিম রেখেছে, কম পয়সাতে দিচ্ছে। সেটা কোথায় স্যার এখানে আমি স্যার সার্চ করলে পাওয়া যাবে না এরকম ভাবে কম পয়সায় গুগলে সার্চ করতে আচ্ছা, আমি অন্যদিন দেখিয়ে দেবো। আচ্ছা, আমি আমার লস আছে কি বলতে চাইছিলে, আমি দেখিয়ে দিচ্ছি। দেখো আপনার প্রফিট কত আছে, কত এখন কত টাকা ইনভেস্ট করেছিলাম, 44 থেকে 46। 44,000। স্যার হুম। কমে গেল, হ্যাঁ স্যার কমে যাচ্ছে হায় আমরা তো সব সেদিনকে তো আরে 44 পুরো টেক্সটাইল থেকে হার্ডলি করছে প্রফিট আছে কি লস দেখেছিলেন না ওই দিন? তোমরা দেখেছিলে 3,000 না 4,000 লস ছিল, প্রফিটে এসে গেছে। কত টাকা স্যার প্রফিট? আপনি দিকে 1,500 টাকা। স্যার আপনি দিকে আপনার টোটাল অ্যাসেট যে প্রফিট হয়েছে 1,500 তো হ্যাঁ, টোটাল অ্যাসেট। স্যার আপনি যদি স্টক মার্কেট তাদের জন্য নয় যারা ইমপেশেন্স। স্টক মার্কেটে একটা কথা আছে, স্টক মার্কেটস ট্রান্সফারস মানি ফ্রম ইমপেশেন্স পিপল টু পেশেন্স পিপল। একটু লাস্ট দুটো টার্ম অধৈর্য ব্যক্তি থেকে ধৈর্য ব্যক্তির থেকে টাকা ট্রান্সফার করে। স্টক মার্কেট তো কিছু প্রোডাকশন করছে না, না এর যে 1 টাকা তার কাছে চলে যাচ্ছে, এটাই তো। হ্যাঁ মানে ধৈর্য ধরে বসে থাকতে হবে ঠিক তো লকডাউন আসছে স্যার, ভ্যালু তো আপনার কমতেও পারে। কমতে পারলে তাহলে তোমাকে যখন কমবে তখন তো কিনতে হবে আরো। হ্যাঁ কিন্তু আপনি তো ধরে গেছেন। হ্যাঁ, তখন তো আরো কিনতে হবে। ও তখন আরো কিনতে হবে তো তাহলে আপনার তো লস হয়ে যাচ্ছে, আপনার তো লস হবে না। বাড়বে না, মার্কেট বেড়ে যাবে। কিন্তু টাটা মোটরসের শেয়ার কমে গেল লকডাউনের টাইমে, বিক্রি হচ্ছে না বলে। সেই টাইমে যদি তুমি না টাটা মোটরসের ফায়দা তোলো, টাটা মোটরস আবার খুলবে তো, খুলবে ওগুলো তো ব্যবসা বন্ধ হয়ে যাবে না ওগুলো এখন খুলবে, ওখানে শেয়ার বাড়বে। আমি ওই কথাটা বলছি না, এখন স্যারের ইনভেস্টমেন্ট ভ্যালু আছে কত সামথিং দেখলাম 44,000 টাকা 46,000 স্যারের তো ওই 46,000 টাকা লকডাউন আর কথা না, দেখো আবার লকডাউনে পড়বে দেখো আমি এমন ইনভেস্ট করিনি যে আমার ডে টু ডে রানিং এর সে টাকাটাও আমি দিয়ে দিয়েছি, এমন ইনভেস্ট তো করিনি। আমি আমার ডে টু ডে রান করার জন্য টাকা রেখেছি, এটা আমার রয়েছে এক্সট্রা মানি, স্পেয়ার্স মানি, সেটা আমি ফেলে, এটা যদি ডুবে যায় আমার কিছু নেই। তুমি স্টক মার্কেটে যে টাকা লাগাবে, সেই টাকা যদি ডুবে যায় তাতে তুমি কাঁদবে না, এমন তুমি টাকা লাগাবে। না তো জমি বাড়ি বিক্রি করে লাগাবে, ডুবে গেলে কাঁদবে। যে টাকা লাগানো হবে সেটা এক্সট্রা মানি, সেটা যদি না হলেও তোমার চলবে। ঠিক আছে? মানে পিৎজা বার্গার এসব না খেয়ে ওখানে তো এটাই স্যার শিখিয়ে দেবেন। হ্যাঁ স্যার ভিডিও
দেখো আচ্ছা যে আপনার ওই শেয়ার যে প্রাইসটা উঠেছে হাই রেঞ্জ যেটা উঠেছে লকডাউনে তো স্যার নেমে গেল আবার তো ওটা কথা আবার নয় grow কথা হতে নয় থাকবে। একটু বেশি হয়ে যায়। ওটা তো ওই মাপটাকে যাবে আবার আমার সেটা সব তো টাকা লাগানো আছে গ্রোয়িং বিজনেসে। গ্রোয়িং বিজনেস মানে গ্রোয়িং বিজনেস কি ডুবে যাবে? না, গ্রোয়িং না, না, বিজনেস সেটা এখন বুঝতে হবে স্যার। সামনের 5 বছর চলতে থাকবে। স্যার, সেটা বুঝতে হবে। তো আমরা select করতে পারছি হয়তো যে কোন কোনটা কোম্পানি growing কমে যেতেও company। পারে হয়তো। যেটা উঠেছে সেই অনুপাতে যাবে কমলে আবার সেই অনুপাতে যাবে। রেকর্ডিং হচ্ছে, আমি তোমাকে এখন এইসব বলছি না, ঠিক আছে? স্যার আপনি এরপরে আমি এগিয়ে যাচ্ছি। এটা লেখা ইন্টারেস্ট ফ্রি লোন কত দিয়েছে? 1 লাখ টাকা। আপনি এটা তো বললেন না, ভ্যালু অফ পারপোজিট ইন রেসপেক্ট অফ ইন্টারেস্ট লোন ইজ এক্সাম্পট ইফ দ্য আচ্ছা, যদি লোন নিয়ে থাকে, লোনের অ্যামাউন্ট যদি 20,000 টাকা হয়, সাপোজ এমপ্লয়িকে লোন দিয়েছে সেটা মাত্র 20,000 টাকা, তো সেটাকে পারকুইজিট হিসাবে ধরা হবে না, ঠিক আছে? ফ্রিতে লোন দিলেও ধরা হবে না যে পারকুইজিট, যে ইন্টারেস্টটা বেনিফিটটা হচ্ছে তোমার 20,000 টাকা যদি ব্যাংক থেকে নিতে, তখন তো ইন্টারেস্ট দিতে হতো বা কারুর কাছ থেকে নিলে। কিন্তু যদি এমপ্লয়ারের কাছ থেকে নাও, বলা হচ্ছে 20,000 নিয়েছে, ওটার উপরে কোনো ইন্টারেস্ট বেনিফিট হবে না। আর যদি মেডিকেল ট্রিটমেন্টের জন্য নিয়ে থাকো, মেডিকেল ট্রিটমেন্টের জন্য যদি লোন নিয়ে থাকো, সেক্ষেত্রে বলা হচ্ছে যে ট্যাক্স লাগবে না, মানে ইন্টারেস্টের যে বেনিফিটটা হচ্ছে তোমার ইন্টারেস্ট, এখানে কিন্তু আমরা ইন্টারেস্টের বেনিফিটটা দেখছি শুধুমাত্র, লোন তো এমপ্লয়ার নেবেই, ইন্টারেস্ট তোমার যে বেনিফিট হচ্ছে সেটা লাগবে না। স্পেসিফাইড ডিজিজের জন্য লোন, স্পেসিফাইড ডিজিজ, ওই এইডস, HIV এইসব রয়েছে, ক্যান্সার, মানে স্পেসিফাইড যেগুলো ডিজিজ। হাইলি কস্টলি। কস্টলি না, যেগুলো হচ্ছে লাইফ থ্রেটেনিং ডিজিজ, লাইফ থ্রেটেনিং যে ডিজিজের উপরে যদি হলে তখন যদি লোন না। এরপর এসে যাও, তাহলে এক্সাম্পলটা দেখে নাও যে বিক্রম কত টাকার লোন নিয়েছে? 1 লাখ টাকার। 1 লাখ টাকার লোন দিয়েছে, নিয়েছে ইন্টারেস্ট ফ্রি লোন পার্সোনাল পারপাসের জন্য, তো রিপেড হবে 5 বছর পরে। রেট অফ ইন্টারেস্ট চার্জ বাই SBI অন দ্য সিমিলার লোন ইজ 15%। তাহলে 15% হচ্ছে SBI এর রেট কবে? যেই ডেটে লোন নিয়েছে, যেই ডেটে লোন নিয়েছে সেই ডেটে SBI এর যে ইন্টারেস্টের রেট সেটা হচ্ছে 15%, কিন্তু ওই বছরের শুরুতে রেট আছে 14.75, 14.75 হচ্ছে বছরের শুরুতে, কিন্তু যেই ডেটে লোন নিয়েছে সেই ডেটের যে রেট আছে সেটা হচ্ছে 15%। কিন্তু আমাদের দেখতে হবে কি, আমরা বলেছিলাম যে আমাকে দেখতে হবে যে বছর লোন নিয়েছে সেই বছরের শুরুতে কি রেট চলছিল SBI এর, কারণ এখানে দেখো যে বলা আছে SBI রেট অ্যাজ অন ফার্স্ট ডে অফ দ্য প্রিভিয়াস ইয়ার, তাহলে আমরা এখানে যে রেটটাকে কনসিডার করব সেটা হচ্ছে 14.75, 14.75। এটা হচ্ছে বছরের শুরুতে যেটা হবে সেটা না, সেটাই নেবো কবে লোন নিচ্ছে সেটা আমার দেখার দরকার নেই। কবে লোন নিচ্ছে দেখার দরকার নেই, তোমাকে দেখতে হবে SBI এর ফার্স্ট ডেতে, মানে ওই ইয়ারের ফার্স্ট ডেতে কি লোনের রেট ছিল, সিসি লোনে তার ক্ষেত্রে একই। সব লোনের ক্ষেত্রে। What will be the taxable value of perquisite in respect of interest free loan granted by employer? Interest free loan granted by employer. তোমাকে তাহলে ইন্টারেস্টের লোন দিয়েছে তার ইন্টারেস্টের উপর কত বেনিফিট পাচ্ছে সেটাই ক্যালকুলেশন করতে হবে। হ্যাঁ সেটাই তো, পারকুইজিট ভ্যালু বের করতে হবে, ইন্টারেস্ট ফ্রি লোন যে পেয়েছো, মানে এখানে বিক্রম পেয়েছে, তাহলে দেখো কত দিনের জন্য নিয়েছে, জুন মাসে যদি নিয়ে থাকে, জুন 18, তাহলে মার্চ মাসে, মার্চ 2019, মার্চ 2019 জুন থেকে, 5 জুন থেকে কত মাস হচ্ছে? এদিকে 2 মাস বাদ দিয়ে দাও, 10 মাস হচ্ছে, এদিকে 2 মাস বাদ দিয়ে দাও না, এপ্রিল মে 10 মাস হচ্ছে, তাহলে 1 লাখের 14.75% 10 মাসের, 1 লাখের 14.75% 10 মাসের, 12 মাসের নয়, ঠিক আছে?
তাহলে 12,292 এটা হচ্ছে তোমার বেনিফিট। ইন্টারেস্টের বেনিফিট হ্যাঁ ইন্টারেস্ট, এটা মানে এই ইন্টারেস্টটা হতো কিন্তু দিতে হচ্ছে না, যেহেতু এটাই বেনিফিট মানে ওই ইয়ার ওই ইয়ারের। আর স্যার ওখানে যেটা বলেন এবার এতে ট্যাক্স পে করতে হবে না করতে হবে না সেটা পুরো বেনিফিট বলতে স্যার এটা এইভাবে পারকুইজিটে বলেছে কি, পারকুইজিটে আমি মেন ফরম্যাটে আবার নিয়ে যাব। মেন ফরম্যাটে এই যে ভ্যালুয়েশনগুলো হচ্ছে, এগুলো কেন হচ্ছে না, বিভিন্ন ধরনের পারকুইজিট তোমাকে অ্যাড করে দিতে হবে। যে মেন চার্ট আমি দেখিয়েছিলাম, মেন চার্ট কোথায়, ইনকাম ফ্রম স্যালারি হেডের, এখানে আমরা দেখিয়েছিলাম যে বেসিক ফিজ, কমিশন, বোনাস, বিভিন্ন ধরনের অ্যালায়েন্স প্লাস পারকুইজিটস, এগুলো সব জুড়ে দিয়ে এই যে পারকুইজিটের এখনই আমরা বের করলাম ইন্টারেস্ট ফ্রি লোন, তাহলে এরই আন্ডারে আমি লিখবো কি, ইন্টারেস্ট ফ্রি লোন 12,292। এভাবে সব পারকুইজিটকে অ্যাড করে করে এখানে নিয়ে আসবো, উপরেরগুলোর সাথে সব অ্যাড করব, তারপরে ডিডাকশান, এই তিনটে ডিডাকশান মাইনাস করব, তারপরে আমি স্যালারি হেডের ইনকাম পাবো। ঠিক আছে, ঠিক আছে, আমি পারকুইজিটের ভ্যালুয়েশনগুলো এখন দেখছি। হয়তো পুরোটাই তো ট্যাক্সেবল হলো, 12,000 যেটা বেরিয়েছে, 12,292 ট্যাক্সেবল ওটা ট্যাক্সেবল হলো মানে ওটাকে ট্যাক্সেবল তো। ওটা সব ফার্স্ট ইয়ার হলো, তো বলে যে 5 বছর রিপিট করছে, ওইটাই বুঝতে পারছি। ইনকাম ট্যাক্স প্রত্যেক বছর এ করতে হয়, পরের পরের বছর হিসাব করবে, তখন আর 10 মাসে নেবে না, তখন সারা বছরের নেবে। মানে ওই 5 বছর পর্যন্ত নেওয়া হবে ওটা। হুম, আচ্ছা কোথায় গেল, লাস্ট বছরে যখন থাকবে স্যার, যেমন এটা 4 বছর 4 মাস পর থেকে start হবে। 6 থেকে স্টার্ট হচ্ছে না তখন 1,00,000-এর নয়, তখন দেখতে হবে ব্যালেন্স কত আছে। মানে তার ওখানে বলা ছিল কি যে মান্থলি আউটস্ট্যান্ডিং ব্যালেন্স, ম্যাক্সিমাম মান্থলি আউটস্ট্যান্ডিং ব্যালেন্স, তার মানে তোমার যদি টার্ম লোন হয় তার মানে বছরের শুরুতে যে ব্যালেন্সটা থাকবে সেটাই বেশি হবে বাকি মাসের থেকে। ঠিক আছে, না না স্যার, পরের বছর ক্যালকুলেশনটা 1 লাখ টাকার উপরেই হবে। পরের বছরে দেখতে হবে তার ব্যাংক স্টেটমেন্টে কত টাকার ব্যালেন্স রয়েছে, তাহলে বোঝা যাবে তার ম্যাক্সিমাম আউটস্ট্যান্ডিং ব্যালেন্স কত আছে। সেই ব্যালেন্সটার উপরে সেই ব্যালেন্সটা তোমার যদি কোশ্চেনে দেওয়া থাকবে, বা যে তুমি যদি প্র্যাকটিক্যালি কাজ করো তোমাকে তার ব্যাংক স্টেটমেন্ট নিয়ে আসতে বলতে হবে। ঠিক আছে, আমরা ক্যালকুলেশন করতে পারবো। আচ্ছা স্যার, ওই রেটটা তো প্রত্যেক বছরে ভেরিফাই করে, যেটা স্যার এসবিআই পার্সেন্টেজ যেটা বললেন স্যার, হুম, এসবিআই যে পার্সেন্টেজ যেটা বললেন ফার্স্ট ডে, ওটা তো স্যার প্রত্যেক বছর ভেরিফাই করে, মানে চেঞ্জ হয় স্যার, ভেরিফাই হয়। ওই লোনটা ইনকাম ট্যাক্স তোমার ব্যাংকের পলিসির উপর ডিপেন্ড করবে, সে রেট বাড়াবে কি কমাবে। ঠিক আছে, ব্যাংক যখন ব্যাংকে দিয়েছে 5 বছরের জন্য, হুম, প্রথম বছরে আচ্ছা তুমি ওই রেটটা বলছো, ওই রেটটা ফিক্স থাকবে। সেটাই বলছি। মানে একদম 5 বছর পর্যন্ত। হ্যাঁ 5 বছর পর্যন্ত fix। 40% আরে শোন না, তুই যখন লোন নিস তোর তো ফিক্সড যে ইন্টারেস্ট রেটে লোন নিচ্ছ ওই নিতে ধরে নি, ধরে না আচ্ছা এরপরে এসে যাও, গিফটের কেসে কি হবে, এমপ্লয়ারের কাছ থেকে যদি গিফট পেয়ে থাকো সেক্ষেত্রে বলা হচ্ছে যদি ক্যাশ পেয়ে থাকো, ক্যাশ ধরো গিফট করেছে, তো সেক্ষেত্রে ফুলি ট্যাক্সেবল। যদি কাইন্ডে গিফট হয় তাহলে 5,000 টাকা। কাইন্ড বলতে তোমার রেফ্রিজারেটর, এসি, ফার্নিচার যে কোনো আর কি। মানে ক্যাশটা অন্য কিছুর মাধ্যমে নিলে 5,000 5,000 টাকার 5,000 টাকা তার ফেয়ার মার্কেট ভ্যালু, তার মার্কেট ভ্যালু যত টাকা সেখান থেকে 5,000 মাইনাস করে দেবে, তাহলে তুমি পেয়ে যাবে পারকুইজিটের ভ্যালু। এক মিনিট যা দিচ্ছে তাতে 5,000 টাকা মাইনাস করতে হবে। মানে যারা ফ্রিজ থেকে যদি গিফট করে, যদি 30,000 টাকা দাম হয়, মানে 5,000 হ্যাঁ 30,000 ফ্রিজের ভ্যালু বলছো যে মার্কেট ভ্যালু হচ্ছে 30,000, সেখান থেকে 5,000 মাইনাস করে দাও তো 25,000 হবে পারকুইজিটের ভ্যালু। মানে আরবিআই শুধু 5,000 টাকাই গিফট দিয়ে করতে রিজার্ভ করতে তো আরবিআই না, ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট। তাহলে 5,000 টাকার মধ্যে রাখতে হবে। কার্ড ফ্যাসিলিটি হ্যাঁ স্যার, ফুলি ট্যাক্সেবল। তোমাকে যদি বলে যে কার্ড দিয়ে দিচ্ছি, যে কোনো খরচা করবে ইচ্ছা মতো, বাহ, ঠিক আছে। কি আর ক্রেডিট কার্ড ফ্যাসিলিটি, ক্রেডিট কার্ড ফ্যাসিলিটি, ইচ্ছা মতো খরচা হবে। হ্যাঁ অফিসিয়াল পারপাসে করলে নট ট্যাক্সেবল। ঠিক আছে, বুঝতে পারলাম না।
কার্ড ফ্যাসিলিটি দিলে অফিসিয়াল পারপাস তোমাকে ক্রেডিট কার্ড দেওয়া হয়েছে, বলা হয়েছে যা খুশি কাজ মানে যে কোনো পারপাসে তুমি খরচা করতে পারে। তার মানে তুমি যখন প্রাইভেট পারপাসে খরচা করছো পুরোটাই ট্যাক্সেবল, যত টাকা খরচা করলে। অফিসিয়াল পারপাসে করলে নট ট্যাক্সেবল। আচ্ছা, তোমাদের এই ধরনের সিচুয়েশন হতে পারে কি পারে না সেটা দেখানোর জন্য আমি তোমাদের অন্য জায়গায় নিয়ে যাবো। না, ও তো ভাবতেই পারেনি যে কোম্পানি ক্রেডিট কার্ড দিতে পারে, ও তো সেই জন্য কনফিউশন হচ্ছে। ও ভাবতেই পারেনি যে কোম্পানি ইন্টারেস্ট ফ্রি লোন দিতে পারে, সেই জন্য তো ওর কনফিউশন হচ্ছে। দিতে পারে, সেই জন্য তোমাকে এখানে আমি দেখাতে নিয়ে এসেছি। অ্যাকচুয়াল দেখুন, যদি ইন্টারেস্ট ফ্রি লোন দেয় তাহলে তো সেটা কোম্পানির লস। হ্যাঁ, এমপ্লয়ের জন্য দিচ্ছে, ঠিক আছে, ফ্যাসিলিটি দেবো। হতে পারে, দিতে পারে, তোমাকে এইসব ভেবে নিতে হবে। তার জন্য আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি কোথায়? এদেরকে। বাবারে, এরা তো মালদার পার্টি। তার মানে এরা কি পাবে কি পাবে না বলো? এটা তো অবশ্যই হবে। ওই এদের- তাহলে ইনকাম ট্যাক্স, এদেরকে না, ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের যে রুলস বানিয়েছে কি তোমাকে দেখিয়ে বানিয়েছে নাকি? সবাই অল ইন্ডিয়ার সবাইকে কভার করার জন্য, ঠিক আছে। যাদের নেওয়ার দরকার নেই তাদের জন্য আছে। তো এটা দেখে তোমার আন্দাজ আসছে যে ক্রেডিট কার্ড বা যেগুলো পরপর বলা হচ্ছে, বাবারে, যেগুলো বলা হচ্ছে সেগুলো প্র্যাকটিক্যালি হতে পারে কি পারে না, ঠিক আছে। স্যার এরকম জায়গায় কবে পৌঁছাবো? ওই তো যবে ওদের বয়স আছে এখন থেকে ইনভেস্ট করে এরপরে এসে যাও ক্লাব ফ্যাসিলিটি। ক্লাব ফ্যাসিলিটি, না, আপনি তো ওগুলো জিনিসটা দেখালেন। স্যার উদাহরণটাই বুঝতে পারলেন না। আপনি বললেন যে ওই সমস্ত লোকরা যখন ক্রেডিট কার্ডের ফেসিলিটি পাবে ক্রেডিট কার্ডের ফ্যাসিলিটি বলতে ক্রেডিট কার্ড অ্যাকচুয়ালি কি, সেটা হচ্ছে লোন অ্যাকাউন্ট। সো সে ব্যাংক তোমার আপনার কোম্পানির ক্রেডিট কার্ড নিয়ে নিজের পারপাসে যদি খরচা করে, তার মানে কি, সেটা তো এক ধরনের বেনিফিট হয়ে গেল। লোন, কোম্পানি টাকা লাগাচ্ছে বলতে গেলে, ঠিক আছে। তো যত টাকা সে পার্সোনাল পারপাসে খরচা করলো সেটাই পারকুইজিটের বেনিফিট। এবার আমাকে একটা কথা বলুন, কোম্পানি যে ক্রেডিট কার্ডটা আমাকে দিল, এমপ্লয়ি যে দিল, ঠিক আছে, আমি যে খরচাটা করলাম আমাকে তো কোম্পানিকে রিটার্ন করতে হবে। রিটার্ন কেন করতে হবে? দিয়েছে তো সেই কারণে যে আপনি খরচা করুন। ক্রেডিট দিয়েছে তো। ক্রেডিট কার্ড ফ্যাসিলিটি হ্যাঁ, দিয়েছে, আমার মনে হচ্ছে ক্রেডিট কার্ড না। ওই স্যার ওইটাই আমার পেমেন্ট করতে হবে টাকাটা। সাপোজ একটা কোম্পানির company ক্রেডিট purpose কার্ড, এ যেটা use কোম্পানির করছি ক্রেডিট না। কার্ড হতে পারে কি পারে না, প্রথম কথা। কোম্পানির কোম্পানির ক্রেডিট কার্ড হতে পারে কি পারে না? হতে পারে। হতে পারে। হ্যাঁ। এবার তোমাকে বলা হচ্ছে তুমি তো সিইও আছো, হুম। চিফ ফাইন্যান্স অফিসার আছো, এটা কার্ডটা রাখো, যে কোনো পারপাসে তুমি খরচা করতে পারো। তাকে ছোটখাটো employee টাকাটা র জন্য। কোম্পানিতে ঘুরে ফেরত দিতে হবে না, ফেরত দিতে হবে না। খরচা করে না তোমাদের। মানে সেখানে যদি দেয়া থাকে 7 লাখ টাকা, মানে লোনটা দিতে পারো তুমি ক্রেডিট কার্ড থেকে, 7 লাখ টাকা আমার পেমেন্ট করতে হবে। গিফটের জন্য দিয়েছিল টাকাটা। সব কনফিউজ হয়ে যাচ্ছে। তার টাকাটা তো খরচ করতেই পারে। এবার কোম্পানি তো গিফট হিসেবে দিয়েছে তাকে। স্যার কিটা বলেন তো? ওই ক্রেডিট কার্ড থেকে যে টাকা গিফট তো না। ক্রেডিট কার্ড তো গিফট নয়, এটা তো একটা আলাদা পয়েন্ট হয়ে গেছে। ক্রেডিট কার্ড তো একটা গিফট তো আলাদা পয়েন্ট হয়ে গেছে। এরপরে যেটা আমি বলছি ক্রেডিট কার্ড ফ্যাসিলিটি, তোমাকে ক্রেডিট কার্ড এইখানে যে 5টা পয়েন্ট রয়েছে এগুলো সব আলাদা আলাদা পারকুইজিট, 5টা পয়েন্ট আলাদা আলাদা পারকুইজিট। গিফট আলাদা হয়ে গেছে। গিফট, ক্রেডিট কার্ড কেউ গিফট করে? ক্রেডিট কার্ডের ফ্যাসিলিটি তোমাকে দিতে পারে যে নিয়ে যাও, তুমি টাকা তুলবে, তোমার প্রয়োজন মতো তুলবে, বিজনেসের দরকার হলে সেক্ষেত্রে কাজে লাগাবে। এবার যত টাকা তুমি পার্সোনাল পারপাসে খরচা করেছো আর কোম্পানি ধরো সেই ক্রেডিট কার্ডের লোনটা পে করে দিয়েছে, তার মানে কি তুমি যত টাকা ইউজ করলে ক্রেডিট কার্ডের থ্রু দিয়ে সেটাই তোমার বেনিফিট। আমার প্রশ্নটা এই যে ক্রেডিট কার্ডের যে ফ্যাসিলিটিটা এমপ্লয়িটা তুলছে এমপ্লয়ারের কাছ থেকে, এটা ঘুরে ওকে ফ্যাসিলিটিটা রিটার্ন করতে হবে না? যদি রিটার্ন করতে হয় তাহলে সেটা পারকুইজিট হবে না। ওকে। ও মানে আমি কোম্পানির কোনো টাকা তোমার বেনিফিট তখনই হবে, পারকুইজিটে তখনই আসবে যদি তোমার অ্যাকচুয়ালি বেনিফিট হয়। ক্রেডিট কার্ড দিয়ে দিলে কি বেনিফিট হয়ে গেল না? না যদি তুমি সেটাকে কাজে লাগিয়ে, স্যার ওয়ান কাইন্ড অফ তো বেনিফিট বলো না, তার কারণ না, আমি না। যে টাকাটা খরচা করছি আমি সেটা রিটার্নও করছি না, ইভেন যে টাকাটা খরচা করছি তার উপর যে ইন্টারেস্টটা পেতো সেটাও তো আমি দিচ্ছি না। সেই ক্ষেত্রে প্রেজেন্টলি মার্কেটে যে কোম্পানি ক্রেডিট কার্ড দিচ্ছে, পাবলিক কোম্পানি ক্রেডিট কার্ড দিচ্ছে, সে ওই ডেটে যে টাকাটা দিলে তার যা ইন্টারেস্ট হয় সেটাও আমাকে দিতে হচ্ছে না। তো সেই ক্ষেত্রে স্যার আমার এই ক্ষেত্রে দুটো বেনিফিট পেয়ে গেল। হ্যাঁ, দুটো বেনিফিট।
টোটাল বেনিফিট দেখা হবে, যে সেই জন্যই তো বলা হচ্ছে যে টোটাল কত টাকার বিল কোম্পানি পে করেছে দেখো, বিল ক্রেডিট কার্ডের বিল কত হয়েছে, আর যখন বিল আসবে তখন তো আপনার ইন্টারেস্ট যোগ করেই আসবে না। স্যার তো সেটা ট্যাক্সেবল ইনকামই। যদি দিতে হয় এমপ্লয়িকে তাহলে ট্যাক্সেবল পারকুইজিট হবে না, যদি না দিতে হয় তাহলে তো বেনিফিট হয়ে যাচ্ছে, ট্যাক্সেবল পারকুইজিট হবে। স্যার তাহলে ধরুন আমি কোম্পানির ক্রেডিট কার্ড থেকে 2 লাখ টাকা খরচ করলাম, কোম্পানিকে আমাকে 2 লাখ টাকা দিতে হলো না, হুম। তাহলে সেটাই আমার পারকুইজিট পারকুইজিট বেনিফিট হয়ে গেল, হয়ে গেল। তারপরে ট্যাক্সেবল হয়ে গেল। এই ঘটনা। তাহলে ঠিক আছে। এরপরে এসে যাও ক্রেডিট কার্ড ক্লাব ফ্যাসিলিটি। ক্লাব ফ্যাসিলিটি যদি পেয়ে থাকো, ক্লাব ফ্যাসিলিটি মানে ওই যে ক্লাব মেম্বার, ও ক্লাব মেম্বার, ঠিক আছে, কোম্পানি মেম্বারশিপ চালিয়ে দিচ্ছে। মিল মিলের কেসে 50 টাকা পার মিল, রিমোট এরিয়াতে এক্সাম, দাঁড়া এক মিনিট, রিমোট বলতে আচ্ছা 50 টাকা পার মিল অন্যান্য এরিয়াতে, কিন্তু রিমোট এরিয়াতে পুরোটা এক্সাম। রিমোট এরিয়াতে আর অফশোর ইনস্টলেশন এরিয়া, অফশোর বলতে তোমার ওই সমুদ্রের ধার এই সমুদ্রের সাইডে, রিমোট মানে গ্রামাঞ্চল। মানে আমাদের স্যার এই ক্লাব ফ্যাসিলিটি যেটা আছে হুম। এটা কিভাবে ট্যাক্সেবল বা নট ট্যাক্সেবল এর আন্ডারে আসছে? ক্লাব ফ্যাসিলিটি মেম্বারশিপ ফিস ধরুন আপনার চালিয়ে দিচ্ছে, বা আপনাকে বলছে মেম্বারশিপ ফিস আমরা পে করে রেখেছি, আপনি গিয়ে যেতে পারেন ওখানে এনজয় করতে পারেন। কিন্তু আপনি যদি পার্সোনালি ফিস দিতেন তাহলে ধরুন 5,000 টাকা লাগতো কি 10,000 টাকা লাগতো, সেটা তো দিতে হচ্ছে না, কোম্পানি চালিয়ে দিচ্ছে, তো ওটাই বেনিফিট। স্যার এটা অফিসিয়াল পারপাসে বলেছে নট ট্যাক্সেবল। ক্লাব ফ্যাসিলিটি যে আমি নেব, আমি যেটা অফিসিয়াল পারপাসে ইউজ করছি না পার্সোনাল পারপাসে ইউজ করছি, সেটাই বা আমরা বুঝবে কি করে? আমি তো কোম্পানি আমাকে একটা ক্লাবের মেম্বার বানিয়ে দিয়ে দিল, যে আমার যখন বিজনেসের মিটিং এর দরকার হলে আমি ক্লাবে গিয়ে করছি কয়েকটা মেম্বারের সাথে, বাট যখন দরকার পড়ছে না যাচ্ছি সেখানে গিয়ে এনজয় করছি। তো সেই যে ক্ষেত্রে এই যে দুটো টাইমে ক্লাব ফ্যাসিলিটির যে মেম্বারশিপের টাকাটা ওটা কি করে স্যার ট্যাক্সেবল হবে বা ট্যাক্সেবল থেকে ছাড় হবে, সেটা কি করে বলবো? না না ওইরকম ভাবে হয় না, ক্লাব ফ্যাসিলিটির ব্যাপারে কার্ড শো করবো তোমাকে ঢুকিয়ে দেবো। কোন ক্লাব গুলোতে মানে ছোটখাটো নাম খুব বড় লায়ন্স টাওয়ার, ক্লাবের কি ফ্যাসিলিটি রয়েছে যারা দিয়েছে তারাই জানে, ঠিক আছে। ক্লাব ফ্যাসিলিটি এটা মনে রাখো যে মেম্বারশিপ ফিস তোমার চালিয়ে দিচ্ছে কোম্পানি, সেরকম যদি কেস হয় তাহলে পুরোটা ট্যাক্সেবল হয়ে যাবে, আচ্ছা মিলের পুরোটা কেসটা ট্যাক্সেবল হয়ে যাবে। যতটা বেনিফিট পাচ্ছ, ওই যে 50 টাকা, মানে ওই মেম্বারশিপ ফিসটা সেটাই তো চালিয়ে দিচ্ছে আর কি। না না গ্রামীণ অঞ্চলে তো পুরোটাই ফ্রি, কিন্তু আচ্ছা শহরাঞ্চলে 50 তাহলে টাকা। পার কুইজিট আমি সব ডিসকাস করে দিয়েছি, স্যার বলো। মিলটাই তারা বলেছেন 50 টাকা পার মিল। যদি কলকাতাতে তোমাকে মিল দেওয়া হয় 50 টাকা মিল পার মিল তোমার ছাড় হবে, বাকিটা ট্যাক্সেবল। তুমি ধরো 300 টাকার খেয়ে নিচ্ছে গিয়ে 500 টাকা খেয়ে নিচ্ছে সাপোজ, তোমাকে এমপ্লয়ার দিয়ে দিয়েছে, ঠিক আছে 500 টাকা খেয়েছো কোনো অসুবিধা নেই, কিন্তু ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট বলছে যে 50 টাকায় শুধু ছাড় হবে, তুমি 500 টাকা পেয়েছো উড়িয়েছো তুমি বুঝেছো, আর 4,000 আর যে 450 টাকা সেটা ট্যাক্সেবল স্যালারির মধ্যে ধরা হবে, ঠিক আছে। আর যদি রিমোট এরিয়াতে হয় পুরোটাই এক্সাম, রিমোট এরিয়া বলতে গ্রামাঞ্চল এলাকা, হ্যাঁ। এলআইসি প্রিমিয়াম কমপ্লিট হয়নি, না আপনি পেরিয়ে আবার নিচে নামুন, হ্যাঁ আবার উপর পেয়েছি। এলআইসি প্রিমিয়াম, এলআইসি প্রিমিয়াম যদি এমপ্লয়ার পে করে দেয় তোমার বিহাফে, এটা আবার বলার কি আছে। একটা জেনারেল কনসেপ্ট মনে রাখো, যে এমপ্লয়ি যদি কোনো বেনিফিট এমপ্লয়ারের কাছ থেকে পায় সেটাই পারকুইজিট হয়, ঠিক আছে, টাকা তোমার অ্যাকাউন্টে না ঢুকতে পারে। তাহলে এটা দেখো, এটা বেনিফিট পাচ্ছে, তোমার অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকছে না, বলেছে আমি তোমার প্রিমিয়াম পে করে দিয়েছি, ঠিক আছে। মানে আমার এলআইসি নাম্বারে তিনি পেমেন্ট করে দিয়েছেন। হ্যাঁ পেমেন্ট করে দিয়েছি, প্রিমিয়াম পে তো সেই ক্ষেত্রে এটা ট্যাক্সেবল হবে? ট্যাক্সেবল পারকুইজিট হিসাবে ধরা হবে, হ্যাঁ।
আচ্ছা তাহলে তোমার এখানে সব আমি ডিসকাস করে দিয়েছি পারকুইজিটের ভ্যালু। চ্যাপ্টার খতম হয়ে গেছে পারকুইজিট পারকুইজিট না definition পারকুইজিট তো ডিসকাস করে দিয়েছি। এবার স্যার একটা কথা বলুন তো, টেবিল অফ কন্টেন্টের ফার্স্ট চ্যাপ্টারটা হয়ে গেছে, বেসিক কনসেপ্ট। এখানে একটা এক্সাম্পল আছে দেখো, তারপরে আমি টেবিল এন্ড কন্টেন্টে যাচ্ছি। বিক্রমের কেসটা আছে, বিক্রমের কেসটা তো হয়ে গেছে, বিক্রমের কেস হয়ে গেছে। ডিডাকশন ইন স্যালারি, স্যালারি থেকে কটা ডিডাকশন আছে বলো তো? স্যালারি থেকে কটা ডিডাকশন আছে এখানে? ডিডাকশন ফ্রম স্যালারি তিনটে ডিডাকশন রয়েছে। স্ট্যান্ডার্ড ডিডাকশন কত রয়েছে? স্ট্যান্ডার্ড ডিডাকশন রয়েছে 50,000। এখানে 40,000 ওল্ড ছিল, এটা 50 করে নেবে, এখন 85ই আছে। ওই যে ডিডাকশন ফ্রম স্যালারি রয়েছে, হেডিং রয়েছে দেখুন, এটা তো অ্যানেকচারের উপরে রয়েছে, অ্যানেকচারের উপরে পাবেন। অ্যানেকচারের উপরে আমার এখানে পেজ রয়েছে 29, তোমার দেখো আশেপাশে থাকবে, অ্যানেকচারে যাওয়ার দরকার নেই। কত নাম্বার? 29 সিরিয়াসে 40 টাকা তো 50 করব নাকি স্যার? হুম, ও স্যার আপনি তো এগুলো বললেন না, এই যে সব বলা হবে, টাইম লাইন বলে দেবো এখন। এখান থেকে দেখো, এন্টারটেনমেন্ট ওখানে ছিল স্ট্যান্ডার্ড ডিডাকশন, এন্টারটেনমেন্ট অ্যালাউন্স আর একটা প্রফেশনাল ট্যাক্স, তিনটে ডিডাকশন হয়ে থাকে। গ্রস স্যালারি থেকে তিনটে ডিডাকশন হয়ে থাকে, স্ট্যান্ডার্ড ডিডাকশন, এন্টারটেনমেন্ট অ্যালাউন্সের ডিডাকশন আর প্রফেশনাল ট্যাক্স। স্ট্যান্ডার্ড ডিডাকশন 50,000, প্রফেশনাল ট্যাক্স তোমাকে যতটা পে করতে হবে ততটাই ছাড়, প্রফেশনাল ট্যাক্স যতটা তোমাকে পে করতে হবে ততটাই ছাড়। তাহলে প্রফেশনাল ট্যাক্সে কোনো ক্যালকুলেশনের ব্যাপার নেই, স্ট্যান্ডার্ড ডিডাকশনে কোনো ক্যালকুলেশনের ব্যাপার নেই, 50,000 ছাড় হবে। প্রফেশনাল ট্যাক্সের কেসটা কি বললেন? যতটা পে করতে হবে ততটাই তোমার ছাড় হবে। প্রফেশনাল ট্যাক্স স্যালারি থেকে কাটা যায়, তার মানে স্যালারি থেকে যদি তোমার কাটা গিয়ে থাকে, যতটা কাটা গিয়েছে ততটাই তোমার ছাড় হবে, তুমি আবার এখানে এসে ছাড় নেবে, ঠিক আছে? ওটা ক্যালকুলেশনের কোনো ব্যাপার নেই। এরপরে এসে যাও এন্টারটেনমেন্ট অ্যালাউন্স, এন্টারটেনমেন্ট অ্যালাউন্সে ছাড় ক্যালকুলেশন রয়েছে। আর কারা পাবে? অনলি এমপ্লয়ি, গভর্নমেন্ট এমপ্লয়ি শুধুমাত্র এন্টারটেনমেন্ট অ্যালাউন্সে ছাড় পেয়ে থাকে, ঠিক আছে? গভর্নমেন্ট এমপ্লয়ি এন্টারটেনমেন্ট অ্যালাউন্সে ছাড় পেয়ে থাকে। তো এর ক্যালকুলেশন কি হবে? কতটা ছাড় পাবে? যতটাই এন্টারটেনমেন্ট অ্যালাউন্স পেয়েছে পুরোটাই ছাড় হবে না, বলা হচ্ছে যে 5,000 সারা বছরে, 20% অফ বেসিক স্যালারি, আর যতটা পেয়েছো এন্টারটেনমেন্ট অ্যালাউন্স, এই তিনটে অ্যামাউন্টের মধ্যে কম্পেয়ার করো যেটা সব থেকে লিস্ট কম। 5,000 পার ইয়ার, পার এনাম, পিএ বলতে পার এনাম বা পার ইয়ারও বলতে পারো, ঠিক আছে? পার এনাম। আর 20% অফ বেসিক স্যালারি, তোমার বেসিক স্যালারি 20% নিতে হবে, আর যতটা এন্টারটেনমেন্ট অ্যালাউন্স পেয়েছো এই তিনটের মধ্যে যেটা কম হবে, সব থেকে কম লিস্ট, সেটাই হবে ছাড়। শুধুমাত্র কার জন্য? সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি, সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি, স্টেট গভর্নমেন্টও হতে পারে। আচ্ছা দেখো এক্সাম্পল দেখে নাও। এন্টারটেইনমেন্ট অ্যালাউন্স মানে কি? মানে আনন্দ ফুর্তির জন্য যে টাকা? আনন্দ ফুর্তির জন্য দেখো, কখনো কখনো কাস্টমারকে সার্ভিস দিতে গেলে তোমাকে পার্সোনালি খরচা করতে হতে পারে নিজের পকেট থেকে, ঠিক আছে? কাস্টমারকে মার্কেটিং ডিপার্টমেন্টে হয়ে থাকে, কাস্টমারকে কখনো কখনো তোমাকে গিফট দিতে হতে পারে, বা তুমি যে পারপাসেই খরচা করো না কেন, এন্টারটেনমেন্ট পারপাসে। সেটা তো হচ্ছে গভর্নমেন্ট এমপ্লয়ি, কেন এই লোককে gift দিতে হবে? গভর্নমেন্ট এমপ্লয়ি না, তুমি যখন হাই লেভেল এমপ্লয়ি হবে তখন বুঝতে পারবে, ঠিক আছে? তো এখন তুমি মনে রাখো যে এন্টারটেনমেন্ট অ্যালাউন্স যদি তুমি পেয়ে থাকো, তো সেক্ষেত্রে এইভাবে তার ছাড় ক্যালকুলেশন করতে হবে। মানে অ্যাকচুয়ালি হিসাব মতো মোস্ট অফ দ্য কেসে মানে ওই 5,000 টাকায় সে ছাড় পায়, কারণ স্যালারিতে আচ্ছা এন্টারটেনমেন্ট অ্যালাউন্স ধরো এখানে 4,000 টাকা রয়েছে, হ্যাঁ আর বেসিক স্যালারি 10,000 টাকা, তাহলে আমাকে ক্যালকুলেশন করতে হবে 10% অফ বেসিক মানে কত? 3% করে 20%। আচ্ছা 20 আছে, 20% অফ বেসিক, তাহলে 2,000
2000 একটা, আর একটা হচ্ছে এন্টারটেনমেন্ট অ্যালাউন্স 4000 করে হলে 4000 ইন্টু 12, তার মানে কত হলো 48। 48 আর এদিকে, আচ্ছা এটা পার মান্থে ধরে নিয়েছি, এটাকে তাহলে 12 দিয়ে ইয়ে করো 24। 24 48 আর একটা কি আছে 5000, 5000 করে হলে 5000 পার নাম বলেছে, তার 5000ই ম্যাক্সিমাম তোমার ছাড় হবে পার মান্থ না পিএইচ। এই 5000 ডিএ, এই 5000 ডিএ, ডিএ তো ধরা হবে না এখানে, কি বলেছে অনলি বেসিক, অনলি বেসিক বলেছে। তাহলে এইভাবে ছাড় ক্যালকুলেশন করে ছাড় নিতে হবে গভর্নমেন্ট এমপ্লয়ির ক্ষেত্রে। স্ট্যান্ডার্ড ডিডাকশনের ওই তিনটে, প্রফেশনাল ট্যাক্স, এন্টারটেনমেন্ট অ্যালাউন্স গভর্নমেন্টের এমপ্লয়ির ক্ষেত্রে, গভর্নমেন্ট এমপ্লয়ির ক্ষেত্রে ছাড় হবে, আর স্ট্যান্ডার্ড ডিডাকশন, প্রফেশনাল ট্যাক্স, এন্টারটেনমেন্ট অ্যালাউন্স। ওপরে তো চার্টে লেখাই ছিল, আমি চার্টটা দেখিয়ে দিচ্ছি। ওখানে ছিল স্যার, আপনি বললেন যে স্ট্যান্ডার্ড ডিডাকশন 50,000 50 বা হচ্ছে যে লোয়ার স্যালারি and the amount of salary whichever is lower, মানে ধরুন এই যে এই কথাটার অর্থটা কি, ওটা আমি বলে দিচ্ছি। তাহলে যারা ডিডাকশন দেখতে চাইছিলে, এই যে তিনটে ডিডাকশন রয়েছে এখানেই তো রয়েছে, সেকশন 16 ঠিক আছে। এবার তুমি যেটা বলতে চাইছো এখানে 50,000 और ये বলতে কি বলতে চাইছো, 15,000 or the amount of salary which আচ্ছা এইখানে তুমি বলতে চাইছো এটার মানে কি বলতে চাইছো, এই লাইনটার মানে, ঠিক আছে। এই লাইনটার মানে হলো সাপোজ তুমি কোনো জায়গায় কাজ করো, তোমার বেতন হচ্ছে 3000 টাকা, তার মানে সারা বছরে কত পাবে 36,000, তাহলে তোমার কি ডিডাকশন 50,000 হবে না 36ই হবে, ওর মানে এটাই হুইচ এভার ইজ লোয়ার। স্ট্যান্ডার্ড ডিডাকশন অ্যালাউড হবে যদি 50,000 বা তার নিচে না হয়, মানে উপরে হবে। 50,000 ও অ্যামাউন্ট অফ স্যালারি, और अमाउंट ऑफ सैलरी হুইচ এভার ইজ লোয়ার, তোমার স্যালারি ধরো 30,000 36,000, তাহলে তুমি 50,000 কি করে ডিডাকশন, তুমি কি বলে মাইনাস হয়ে গেছে, গভর্নমেন্টের কাছে কি উল্টা আবার চাইবে নাকি, আর হাইয়েস্ট 50,000 টাকা ডিডাকশন হবে, সে যত লাখ টাকা ইনকাম, ঠিক আছে। হ্যাঁ এই হচ্ছে মেইন কথা। আপনি স্ট্যান্ডার্ড ডিডাকশন 15টা বলেছেন যে 50,000 বা তার নিচে ইনকাম হলে তাহলে ডিডাক্ট হবে না তো। এখানে যে এটা যেই সিস্টেমে লেখা রয়েছে সেটা বলতে চাইছে যে তোমার 50,000 বা যতটা স্যালারি হুইচ এভার ইজ লোয়ার, আমি যদি বলি যে আমার স্যালারি 36,000, 50,000 হলে স্যার ডিডাক্ট হবে বা 50,000 আমি যদি বলি আমার টোটাল স্যালারি 36,000 সারা বছরে, তার থেকে 50,000 তো মাইনাস হতে পারে না, 36,000ই মাইনাস হবে, মানে হুইচ এভার ইজ লোয়ার মানে হচ্ছে 36,000 মাইনাস হবে। 36,000 হয় তাহলে তো আমার এখানে সেই ক্ষেত্রে ডিডাকশনটা হবে না, তো অ্যাপ্লাই হবে না না। রিডাকশনটা না, রিডাকশন অ্যাপ্লাই হবে, ট্যাক্সেবল স্যালারি নিয়ে হয়ে যাবে, ডিডাকশন অ্যাপ্লাই হবে, রিডাকশন অ্যাপ্লাই হবে, ট্যাক্সেবল স্যালারি তো নীল। 2.5 লাখ টাকা নিচে সাপোজ আমি এই চার্টে দেখানোর চেষ্টা করছি সুজন, চার্টে যেই চার্টটাতে ছিল, সেই চার্টটাতে ছিল, কথা নয় দেখো, সাপোজ বেসিক পে আমি এখানে কি বললাম 36,000 টাকা, আমি ধরো সারা বছরে 36,000ই পেয়েছি, তাহলে কি স্ট্যান্ডার্ড ডিডাকশন নাকি এখানে কি 50,000 মাইনাস করব, যতটা স্যালারি পেয়েছি 36,000ই তো মাইনাস করব, ওটাই ওখানে লেখা রয়েছে যে 50,000 और अमाउंट ऑफ सैलरी হুইচ এভার ইজ লোয়ার, এখানে 50, তুমি কি এখানে 50,000 মাইনাস করে লিখবে মাইনাস 14,000, আপ টু দা মার্ক, ওর উপরে যাবে না তো, ম্যাক্সিমাম স্যালারি তো পর্যন্তই তোমার স্ট্যান্ডার্ড ডিডাকশন হবে, তার বেশি তো হবে না, ওটাই লেখা রয়েছে 50,000 और अमाउंट ऑफ सैलरी হুইচ এভার ইজ লোয়ার, তার মানে কি যে এখানে তোমার 36,000ই ছাড় হবে, তার মানে তোমার ট্যাক্সেবল স্যালারি নীল, স্যালারি তো একেবারেই নীল হয়ে গেল, ট্যাক্সেবল স্যালারি আরো 1.5 লাখ টাকা হলো, তখন 50,000 টাকা মাইনাসে 1 লাখ টাকা, 1 লাখ টাকা করে ট্যাক্স, কারণ 1.5 লাখ টাকা ট্যাক্স হলো, ইনকাম হলো, তখন 50,000 মাইনাসে 1 লাখ টাকা করে ট্যাক্স। এরা ল বানানোর সময় এভাবে লিখে দিয়েছে, অ্যাকচুয়ালি তো তোমার তো ছাড়ি তো আছে 2,50,000-এর উপরে,
ওইভাবে না লিখলে ঠিক ছিল। এবার হতে পারে দেখো সাপোজ সাপোজ লোকের 2.5 লাখ টাকার উপরে ইনকাম, সেখানে আমি যেটা তোমার হ্যাঁ সেক্ষেত্রে আদার হেড ধরো কনসিডার করে, আদার হেড সাপোজ কনসিডার করে 2,50,000 পেরিয়ে গেছে, তখন তো ট্যাক্স লাগবে, কিন্তু এই যে ডিডাকশনটা থাকার ফলে এই যে স্যালারি হেডের ইনকাম সেটা তো কমে যাবে। তখন একটু এটা লোকও যদি হয়, তোমার tax কম হলো, আহ, মনটাও ভালো হলো। এটা ধরো 84,000, তাহলে তুমি যদি 50,000 মাইনাস করো 34,000 এর উপরে ট্যাক্স লাগবে, মানে ট্যাক্সেবল স্যালারি আর কি, ট্যাক্সেবল স্যালারি 34,000। Actually, তোমার তো আদার ইনকাম সাপোজ রয়েছে 2.5 লাখের বেশি, তার মানে কি টোটাল ইনকাম যখন তুমি করছো আদার হেডের ইনকাম, তখন তো তোমার কমে যাচ্ছে না এই 50,000-এর জন্য, ঠিক আছে? tax দিতেই হবে না, কারণ তোমার তো আদার সোর্স ইনকাম নেই। আচ্ছা এখানে এক্সাম্পল আছে দেখে নাও। আরেকটু ট্যাক্সই হবে না। না 20 হলেও হবে না। তুমি প্রথম ক্লাসে ছিলে ইনকাম ট্যাক্সের স্ল্যাব কি আছে ইন্ডিভিজুয়ালের জন্য 2.5 লাখ, আর তুমি তো 2.5 লাখ সেটা পার মান্থ না পার ইয়ার, তো তুমি কত বলেছো তোমার স্যালারি, সাপোজ 20 ইন্টু করো 12, তাহলে ট্যাক্স লাগবে? 5 লাখ টাকা পর্যন্ত ছাড়, আমি যদি উপর তুমি স্ল্যাব পড়ে এসেছো আবার জিজ্ঞেস করছো কি লাগবে ট্যাক্স? 5 লাখ পর্যন্ত 2.5 লাখ থেকে 5 লাখ ছাড় আছে, কিন্তু আমাদের তো 6 লাখ হয়ে যায়। 2.5 লাখ থেকে 6 লাখের জন্য ট্যাক্স পে করতে হবে। হ্যাঁ, তখন পে করতে হবে। সেই জন্য 5 লাখ টাকার মধ্যে রাখার চেষ্টা করছি। ইনকাম করে তত ট্যাক্স দেবে। এরপরে এসে যাও এদিকে দেখো, আদিত্য ইজ ওয়ার্কিং ইন এবিসি লিমিটেড অফ মুম্বাই। মুম্বাইয়ে কাজ করে, কি হলো কথা থামো তো, ভুলে যাচ্ছে। এবিসি লিমিটেড মুম্বাইতে কাজ করে, ফলোইং ইমোলিউমেন্টস পেয়েছে, ইমোলিউমেন্টস মানে বেনিফিট আর কি, টাকাতে প্লাস বেনিফিটে, টাকাতে প্লাস বেনিফিট, এগুলো ইমোলিউমেন্টসও বলে, রেমুনারেশন বলতে পারে, অনেক কিছু অল্টারনেটিভলি ইউজ করে, ঠিক আছে, রেমুনারেশন বলতে পারে। কি কি পাচ্ছে? বেসিক, ডিএ, এটা তোমার রিটায়ারমেন্ট বেনিফিটের পার্ট হবে না, তার মানে যখন ওরা কন্ট্রিবিউট করবে তখন কিন্তু কোথায় কন্ট্রিবিউট করবে বলো তো, কোনো এমপ্লয়ি ধরো ইপিএ বিএসআইতে কন্ট্রিবিউট করার দরকার রয়েছে, পিএফে কন্ট্রিবিউট করার দরকার রয়েছে, সেক্ষেত্রে ডিয়ারনেস অ্যালাউন্সকে কনসিডার করা হবে না ক্যালকুলেশনের সময়, ওটাই বলে গেল। তো সেই জন্য বললো নট ফর্মিং পার্ট অফ রিটায়ারমেন্ট বেনিফিট। 44,000 তাহলে ডিএ, এটা তো সারা বছরের দেওয়া রয়েছে। বোনাস দেওয়া রয়েছে 10,000, আদার অ্যালাউন্স দেওয়া রয়েছে 20,000, এন্টারটেনমেন্ট অ্যালাউন্স দেওয়া রয়েছে 6,000। এখানে তোমাকে এন্টারটেনমেন্ট অ্যালাউন্স দেওয়া রয়েছে, তোমাকে দেখতে হবে যে কোথাকার এমপ্লয়ি, মুম্বাই, আর সরকারি না বেসরকারি, প্রাইভেট সেক্টরে কাজ করে, তার মানে এন্টারটেনমেন্ট অ্যালাউন্স ছাড় হবে না। আমরা এখনই পড়ে এসেছি গভর্নমেন্ট এমপ্লয়ের ক্ষেত্রে ছাড় হয় না, তো ছাড় হয় না। তো এগুলো তো পেয়েছে, প্লাস এগুলো তো টাকায় পেয়েছে, তার মানে সব অ্যাকাউন্টে তার ঢুকেছে, তার অ্যাকাউন্টে ঢুকেছে। তাছাড়াও সে বেনিফিট পেয়েছে রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন, পেয়েছে মুম্বাইতে, রেন্ট অফ হুইচ 36,000 পার অ্যানাম। অরিজিনাল কস্ট অফ ফার্নিচারও প্রোভাইড করেছে 24,000, আর ফার্নিচার তো প্রোভাইড করেছে, তাছাড়াও এমপ্লয়ার কি করেছে, হায়ারে নিয়েছে কি এসি বলেছে ঠিক আছে 10,000 টাকার ভাড়া দিয়ে এসি নিয়ে এসেছে, ঠিক আছে, কোথায় বসিয়েছে ওদের অ্যাকোমোডেশন, মানে এই ভাড়াগুলো পার অ্যানাম না পার মান্থ? এখানে কিছু নেই, মানে পার অ্যানাম, ঠিক আছে, ওয়ান টাইম।
পার মান্থ যেখানে থাকে বলে দেবে পার মান্থ পার মান্থ। কোম্পানি অলসো পেজ ইলেকট্রিক চার্জেস in respect of accommodation. per annum सब per annum. Professional tax deducted 1200, প্রফেশনাল ট্যাক্স 1200 ডিডাক্ট করেছে, তার মানে কি হিন্ট দিয়ে গেল যে তুমি যখন ট্যাক্সেবল স্যালারি ক্যালকুলেট করবে তখন প্রফেশনাল ট্যাক্সটা যেন ডিডাক্ট করো, মানে মাইনাস করো, এটা বলে গেল। তাহলে কিছু টাকাতে বেনিফিট পেয়েছে, কিছু কিছু টাকা ঢুকেছে, মানে মানিটারি বেনিফিট, নন মানিটারি বেনিফিট দুটোই রয়েছে। এবার ক্যালকুলেশন দেখে নাও। তাহলে বেসিক যেটা ছিল সেটা তো পার এনামে ছিল, ডিএও পার এনামে ছিল, বোনাসও পার এনাম, মানে সব সারা বছরে বলে দিয়েছে, অ্যালায়েন্সও বলে দিয়েছে, এন্টারটেনমেন্ট অ্যালায়েন্স। তাহলে টাকাতে যেগুলো ছিল, টাকাতে যেগুলোর ভ্যালু বের করতে হয় না, যেগুলোর ভ্যালু বের করতে হয় না সেগুলোর টোটাল বসিয়ে দিয়েছে। দেখো 1 2 3 4 5 পরপর বসিয়ে দিয়েছে, পরপর বসিয়ে দিয়েছে। এরপরে এসে যাও যে যার ভ্যালু তোমাকে বের করতে হবে, যেটা হচ্ছে তোমার পারকুইজিট, পারকুইজিটের ভ্যালু তোমাকে বের করতে হবে। রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন রয়েছে, রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন, আমরা রেন্ট ফ্রি অ্যাকোমোডেশনের ভ্যালু কীভাবে বের করি? আমরা দেখি প্রথমে যে যে জায়গাটায় তাকে থাকতে দিয়েছে, অ্যাকোমোডেশন প্রোভাইড করেছে, সেই লোকেশনটা কোথায়। এখানে আমরা কি দেখলাম যে লোকেশনে তাকে রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন প্রোভাইড করেছে সেটা হচ্ছে মুম্বাইতে রয়েছে। হ্যাঁ, তো মেগা সিটিতে থাকলে সেখানে পপুলেশন 25 লাখের বেশি। তুমি অনেকচারে গিয়ে দেখে নিতে পারো, যদি পপুলেশন 25 লাখের বেশি থাকে তাহলে 15% অফ স্যালারি নিতে হবে ভ্যালু অফ পারকুইজিট, 15% অফ স্যালারি নিতে হবে ভ্যালু অফ পারকুইজিট। তাহলে এখানে স্যালারির ডেফিনেশনে কি আছে? ওখানে ওই অ্যানেকচারেই তুমি যদি গিয়ে দেখো যে স্যালারির ডেফিনেশনে একটা আইটেম লেখা রয়েছে, স্যালারির ডেফিনেশনে কি লেখা রয়েছে? তোমার মানিতে যা পেয়েছো সবই আসবে, ট্যাক্সেবল ভ্যালু অফ অ্যালাউন্সেস, সব অ্যালাউন্সেস এসে যাবে, ট্যাক্সেবল ভ্যালু। অ্যানেকচারে গিয়ে দেখে নাও, অ্যানেকচারে গিয়ে দেখে নাও যে ওখানে রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন 15% অফ 15% অফ স্যালারি। তাহলে 15% অফ স্যালারি, স্যালারির ডেফিনেশন কি আছে? এবার স্যালারির ডেফিনেশন দেখো, salary equal to basic plus DA forming part of salary for retirement benefit plus commission plus bonus plus taxable portion of all allowance and taxes. So here we have not add DA because DA not forming part of retirement benefit. তাহলে স্যালারির ডেফিনেশনে তোমার ডিএটা ধরা হবে না, স্যালারির ডেফিনেশনে তোমার ডিএটাকে ধরা হবে না, কারণ ওখানে বলেছে যে স্যালারি ডেফিনেশনে তখনই ধরবে যদি ফর্মিং পার্ট অফ রিটায়ারমেন্ট বেনিফিটস হয়, ফর্মিং পার্ট অফ রিটায়ারমেন্ট বেনিফিটস হয়। তার মানে এখানে যখন তুমি স্যালারি ক্যালকুলেশন করবে কার পারপাসে? ওই রেন্ট ফ্রি অ্যাকোমোডেশনের পারপাসে। যখন স্যালারি ক্যালকুলেট করবে তখন কিন্তু ধরা যাবে না ডিএটাকে। হ্যাঁ, DA ধরা হবে না। তো এখানে দেখে নাও ক্যালকুলেশন কি রয়েছে। No sir. তোমাদের 1,32,000 যেটা, এটা ওয়ার্কিংসে পাবে। আমার এখানে ওয়ার্কিংসটা মনে হয় কপি করা হয়নি, মানে স্ক্যান করা হয়নি ওয়ার্কিংসের নোটটা। 1,32,000 দেখো তো ওয়ার্কিংসে গিয়ে পাচ্ছ কি? স্যার এখানে বেসিক পে আমরা 96,000 বোনাস 10,000 তাহলে হ্যাঁ, আর হচ্ছে আপনার আচ্ছা। হচ্ছে আদার অ্যালাউন্সেস হচ্ছে 20,000 26 আচ্ছা 1,32,000 কি করে হচ্ছে দেখে নেওয়া যাক। 1,32,000 কি করে হচ্ছে দেখে নেওয়া যাক। আমাদের তো 10% অফ স্যালারি, সরি 15% অফ স্যালারি, তো বেসিক তো নেওয়া হবে, তার মানে 1,96,000 অনলি 96, এটা যেটা 96 এটা নেবে। ডিএ তো নেবে না, ডিএ নেবে না। বোনাস এটা নেবে। আদার অ্যালায়েন্স 20 এটা নেবে। এন্টারটেনমেন্ট অ্যালায়েন্স এটা নেবে। ওইটা আমরা 1,32,000 হয়ে গেল তো। তাহলে 1,32,000 হচ্ছে। কি করে 1,32,000 হচ্ছে তাহলে বুঝতে পারলে? ওইটা 36,96 হ্যাঁ, ডিএ
নেওয়া যাবে না, কারণ ওখানে বলেছিল যে ডিএ তখনই নেবে যদি ফর্মিং পার্ট অফ স্যালারি হয়। এটা লিখে দেবো তাহলে। আচ্ছা, এরপরে তোমাকে কি করতে হবে, ফার্নিচার যেহেতু প্রোভাইড করেছে, ফার্নিচারের ভ্যালু অ্যাড করতে হবে। স্যার মানেটা কি নট ফর্মিং পার্ট অফ দ্য রিটায়ারমেন্ট বেনিফিট? এটার মানে হলো কোম্পানি যখন আপনার কন্ট্রিবিউশন করবে তখন এই যে পার্সেন্টেজ থাকে না 12%, তখন ডিএটাকে কনসিডার করবে না, জাস্ট বেসিকের 12% করবে, সেই কারণে আমরা যখন এখানে ক্যালকুলেশন করবো ডিএটাকে ধরবো না। হ্যাঁ ঠিক, কারণ আমাদের রুলসে বলেছে কি যে স্যালারি ডেফিনেশনে সেই ডিএ কে তুমি কনসিডার করবে না যে ডিএ ফর্মিং পার্ট অফ স্যালারি হবে না, ফর্মিং পার্ট অফ স্যালারি হলে সেটা কনসিডার হবে। তো এই ডিএ যেহেতু বলেছে ফর্মিং পার্ট অফ স্যালারি নয়, মানে রিটায়ারমেন্ট বেনিফিট নয়, তো নেবে না। 10% অরিজিনাল কস্ট অফ ফার্নিচার মানে 24,000 আচ্ছা, ফার্নিচারে 10%, কত ছিল এখানে, 24,000 বলেই ছিল, 10% অ্যাড হয়ে যাবে। আর হায়ার চার্জ এমপ্লয়ার হায়ার করে তোমাকে দিয়েছে, তার ভ্যালু অ্যাড হয়ে যাবে পুরোটাই, ভাড়া দিচ্ছে। ফ্রি ইলেকট্রিক তাহলে তোমার টোটাল কেন হলো ওটা তো স্যার হায়ার চার্জ 10,000ই তো আছে, তাহলে টোটাল পারকুইজিটের ভ্যালু, পারকুইজিটের নাম কি আছে, ভ্যালু অফ রেন্ট ফি ফার্নিশড অ্যাকোমোডেশন, টোটাল ভ্যালু হচ্ছে 32,200। স্যার এটা নন ফার্নিশ হতো যদি রেন্ট ফ্রি ফার্নিশড অ্যাকোমোডেশন, রেন্ট ফ্রি, রেন্ট দিতে হচ্ছে না, ফার্নিশড বলতে ফার্নিচার রয়েছে, ফার্নিচার দিয়েছে না, তো সেই জন্য রেন্ট ফ্রি ফার্নিশড অ্যাকোমোডেশন। যদি ফার্নিচার না থাকতো রেন্ট ফ্রি নট ফার্নিশ না, রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন, রেন্ট ফ্রি আনফার্নিশড অ্যাকোমোডেশনও বলতে পারো, রেন্ট ফ্রি আনফার্নিশড। সেটাতে মানে আপনার রুমে ফার্নিশড ছিল কিন্তু হলো rent free। এটা এই পয়েন্টটা একটু বোঝাবেন, অ্যাড 10% অরিজিনাল কস্ট অফ ফার্নিচার, এটা এখানে কি বলা ছিল যে ওই অ্যানেকচারে যদি আবার চলে যাও, সেখানে তুমি দেখবে যদি এমপ্লয়ার নিজের ফার্নিচার মানে নিজের অ্যাসেট তোমাকে দিয়ে থাকে, ওনারের নিজের রয়েছে, তাহলে 10% নিতে হবে। আর যদি হায়ার করে থাকে তাহলে তার হায়ার চার্জ যতটা এমপ্লয়ারকে পে করতে হচ্ছে ততটাই অ্যাড হবে। বলেনি অরিজিনাল কস্ট ফার্নিচার বলেছে হাজার। ও এসিটা স্যার হাজার হয়ে 10% আচ্ছা, এরপরে এসে যাও ইলেকট্রিক, হ্যাঁ 24,000। এরপরে এসে যাও ফ্রি ইলেকট্রিক চার্জ, ফ্রি ইলেকট্রিক চার্জ এটা তো রিইম্বার্স করে দিয়েছে, এটাও বেনিফিট। ঠিক আছে, সব মিলে তুমি পেয়ে যাচ্ছ 2,14,200, 2,14,200, 2,14,200 টোটাল বেনিফিট। সেখান থেকে ছাড় হবে স্ট্যান্ডার্ড ডিডাকশন 50,000 আর প্রফেশনাল ট্যাক্স 1,200। কনফিউশন আছে, আপনি তারপরে যখন আমরা পড়েছিলাম পেজ নম্বর 39 যেখানে ট্যাক্সেবল ভ্যালু ছিল সেখানে দিয়েছে যে হায়ার চার্জ যদি যেটা হয় যে 10% অফ দ্য অ্যানেকচারে যান, কোথায় যাচ্ছেন, অ্যানেকচারে যে রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন রয়েছে ওইখানে যাবেন। মুভেবল অ্যাসেটের না, মোবাইল অ্যাসেটে আপনি যাবেন কেন, এখন তো রেন্ট ফ্রি অ্যাকোমোডেশনের ভ্যালুয়েশন চলছে না, এইখানে আসবেন। রেন্ট ফ্রি অ্যাকোমোডেশনের ভ্যালুয়েশন চলছে, এখানে যে ভ্যালুয়েশনটা বেরোবে সেটাকে বলা হবে ভ্যালু অফ আনফার্নিশড অ্যাকোমোডেশন, যেটা আমরা 15% অফ স্যালারি নিচ্ছি। এর সাথে তোমাকে অ্যাড করে দিতে হবে ফার্নিচার থাকলে তার 10% অফ কস্ট অ্যাড করে দিতে হবে। ঠিক আছে, 10% অফ কস্ট অ্যাড করে দিতে হবে, আর যদি কিছু হায়ার করে দেয় তার হায়ার চার্জ অ্যাড করে দিতে হবে। দুটোই তো হয়েছে কেস। ওটা তাহলে আপনার ওই ট্যাক্সেবল স্যালারি যেটা বেরোলো 1,63,000। আচ্ছা, আমার এখানে ওটা তো 40 ধরছে স্যার। হ্যাঁ 1,63,000 হবে তাহলে। ডিডাকশনে স্যার স্ট্যান্ডার্ড ডিডাকশন 40,000 টাকা করতে পেলাম। স্ট্যান্ডার্ড ডিডাকশন 40,000, কিছুক্ষণ আগেই তো দেখিয়ে দিলাম, 40-এর জায়গায় 50 হবে। হ্যাঁ ওটা স্ট্যান্ডার্ড ডিডাকশন 50,000 হবে। স্যার আপনার ওই ওটাও কাজ না। হ্যাঁ ওই যে আপনি প্রফেশনাল ট্যাক্স দিয়ে আউটসাইডে যেটা বের করলেন 41,200, ওটা স্যার 51,000। 51,200। আচ্ছা, এরপরে এসে যাও
Khurana working in a central government at a central government service. His salary বেসিক 6,000 করে, তাহলে 12 দিয়ে গুণ করলে কত? 72। এন্টারটেনমেন্ট অ্যালাউন্স 12 দিয়ে গুণ করলে 12। পিট্যাক্স কেটেছে কত? 1200। তার মানে তার স্যালারির মধ্যেই দুটো আসছে, পিট্যাক্স তো তার মধ্যে আসবে না। এখানে বলেছে ক্যালকুলেট দ্য অ্যামাউন্ট অফ ডিডাকশন অ্যাভেলেবল টু মিস্টার খুরানা। তোমাকে ডিডাকশন বের করতে হবে অ্যাভেলেবল টু মিস্টার খুরানা, কি ডিডাকশন সে পাবে সেটা বের করতে হবে। এখানে কি ডিডাকশন পাবে? এন্টারটেনমেন্ট অ্যালাউন্স পাবে, এন্টারটেনমেন্ট অ্যালাউন্সের ডিডাকশন পাবে। এন্টারটেনমেন্ট অ্যালাউন্স, আচ্ছা এখানে পুরো কম্পিউট আছে, তাহলে 72,000 টাকা অ্যাড হয়ে 72 তোমার বেসিক, এন্টারটেনমেন্ট 12, দুটো মিলে 84, আর স্ট্যান্ডার্ড ডিডাকশন 50, আর প্রফেশনাল এন্টারটেনমেন্ট অ্যালাউন্স 5,000 কি করে বের হলো সেটা ওয়ার্কিংসে বলেছে, আমরা ক্যালকুলেশন শিখেছি কীভাবে বের করতে হয়। আর প্রফেশনাল ট্যাক্স 1200, যতটা পে হয়েছে সব মাইনাস হবে, সেটা হয়ে যাবে। তাহলে আমরা এখানে দেখে নেবো যে এন্টারটেনমেন্ট অ্যালাউন্সের ডিডাকশনটা কি করে বের হলো 5,000, তাই তো? এখানে আর কিছু দেখার আছে? এন্টারটেনমেন্ট অ্যালাউন্সের ডিডাকশন বাদ দিয়ে এন্টারটেনমেন্ট অ্যালাউন্সে আমরা কি দেখেছি যে 5,000 পার ইয়ারে, এটা একটা অ্যামাউন্ট রয়েছে। ওখানে 3টে অপশন দেখেছিলাম, যেটা সব থেকে লিস্ট হবে। অ্যাকচুয়ালি কত পেয়েছে এন্টারটেনমেন্ট অ্যালাউন্স? 12,000। আর 20% অফ বেসিক স্যালারি করলে, আমরা বেসিক স্যালারি দেখেছিলাম, মানে 72,000-এ 20% করলে 14,400। এই তিনটের মধ্যে লিস্ট হচ্ছে এই 5,000, এই জন্য 5,000ই ছাড় হবে। তাহলে তুমি যদি ভালো করে অবজার্ভ করো, কি অবজার্ভ করবে? দেখবে যে একবার এন্টারটেনমেন্ট অ্যালাউন্স অ্যাড হলো, পরে আবার ছাড় হলো, যতটা তার এলিজিবল, ঠিক আছে? এন্টারটেনমেন্ট অ্যালাউন্স তাহলে একবার অ্যাড হবে, আর যদি গভর্নমেন্ট এমপ্লয়ি হয় তবেই ছাড় হবে ডিডাকশনে গিয়ে। বলো। প্রফেশনাল ট্যাক্স তোমার থেকে কাটা যাবে, সেটা তো তোমার ইনকাম নয়। প্রফেশনাল ট্যাক্স কাটা গেলে এখানে ছাড় হয়ে যাবে, ডিডাকশনে ছাড় হয়ে যাবে। তুমি স্যালারি শিটে দেখবে তোমার কত কাটা গেছে। প্রফেশনাল ট্যাক্স কিসের উপর ক্যালকুলেট? প্রফেশনাল ট্যাক্স ইনকাম করে, ইনকাম ট্যাক্স, প্রফেশনাল ট্যাক্স স্টেট গভর্নমেন্ট নিয়ে থাকে, ওর ইনকাম স্ল্যাব থেকে। আমি অ্যাডভান্সে পড়িয়েছিলাম যে আপ টু 10,000 নীল, 10,000 থেকে 15,000, 110 টাকা স্ল্যাব ছিল। সেটা এমপ্লয়ারকে রেসপন্সিবিলিটি দিয়ে রেখেছে কি এমপ্লয়ি থেকে কেটে জমা করবে। হ্যাঁ, স্টেট ওয়াইজই থাকে প্রফেশনাল ট্যাক্স, স্টেট ওয়াইজ। প্রফেশনাল ট্যাক্স দিতেই হয়। ঠিক। অন্ধ্র ছিল। আচ্ছা স্যার, আগেরটা যখন আমরা করলাম ওই 15% অফ স্যালারি এটা, আর একটা বিয়েটা ওটা বলছে যদি গভর্নমেন্ট এমপ্লয়ি না হয় তাহলে কি হবে? আচ্ছা, গভর্নমেন্ট এমপ্লয়ি যদি না হয় তাহলে ছাড়ই হবে না, এন্টারটেনমেন্ট অ্যালাউন্সের ছাড়টা পাবে না। আর সব একই থাকবে, আর সব একই থাকবে, 5,000 টাকার ছাড় হবে না, ওটাই আর কিছু না। ঋষি আগরওয়াল, এরপরে এসে যাও। এবিসি কোম্পানিতে রয়েছে, স্যালারি স্ট্রাকচার দেওয়া রয়েছে, আচ্ছা তো ম্যাক্সিমাম দেওয়া রয়েছে। তোমাকে ট্যাক্সেবল বের করতে বলেছে, ট্যাক্সেবল পার্টটা কতটা স্যালারি ট্যাক্সেবল হবে। বেসিক তো পুরো ট্যাক্সেবল, বোনাস তো পুরো ট্যাক্সেবল, এডুকেশন অ্যালাউন্স 3 জনের মিলে কত আছে? 3 জনের মিলে 30,200। কজনের ছাড় হয়? 2 জনের, তার মানে 2400 ছাড় হবে, 2400 ছাড় হবে, বাকি টাকা ট্যাক্সেবল হয়ে যাবে। এন্টারটেনমেন্ট অ্যালাউন্স ছাড় হবে কি? ডিডাকশনে ওখানে মাইনাস হবে? হবে না, তার মানে এটা অ্যাড হয়ে রয়ে যাবে আর ডিডাকশন পাবে না, কারণ গভর্নমেন্ট এমপ্লয়ি নয়। ট্রান্সপোর্ট অ্যালাউন্সের কেসে ছাড় নেই, ট্রান্সপোর্ট অ্যালাউন্সের কাজ ছাড় যারা হচ্ছে ব্লাইন্ড, ডাভ আর কানে শুনতে পায়নি, ডেফ। তাহলে এটা ট্যাক্সেবল পুরোটা। ফ্রি কার কত পেয়েছো? 1200 সিসির কার, 1200 সিসির কার, 1600 কম, অফিস টু হোম অ্যান্ড ভাইস ভার্সা। তার মানে কি পারপাসে? অফিসিয়াল পারপাসে। তাহলে পারকুইজিটের ভ্যালু কি হবে? নীল হবে। স্যার ধরুন আমি ওই গাড়িটা হচ্ছে অফিসের পারপাসে ব্যবহার করে রোববার দিন ঘুরতে গেলাম, তাহলে কি হবে? কিছু হবে না।
এরপর এসে যাও মেডিকেল অ্যালাউন্সে কি বলা ছিল? ফিক্সড মেডিকেল অ্যালাউন্স পুরোটাই ট্যাক্সেবল। ফিক্সড মেডিকেল অ্যালাউন্স ওখানে বলা ছিল না? তাহলে ট্যাক্সেবল ফুলি। ফ্রি গ্যাস, ইলেকট্রিসিটি, ওয়াটার সাপ্লাই নিজের সোর্স, এমপ্লয়ারের নিজের সোর্স থেকে না অন্য কোনো জায়গা থেকে দিচ্ছে? এখানে কিছু যেহেতু বলা নেই, তাহলে আমরা যে কোনো ধরে নিতে পারি, তার মানে পুরোটাই ট্যাক্সেবল হবে। বোথ কেসেই তোমার তো ট্যাক্সেবল হয়, বোথ কেসেই ট্যাক্সেবল হয়। আর কোশ্চেন সাইলেন্ট রয়েছে, পুরোটাই ট্যাক্সেবল হবে। বোথ কেসেই তোমার ট্যাক্সেবল হয়, কোশ্চেন সাইলেন্ট রয়েছে তো তুমি ট্যাক্সেবল করবে। লাঞ্চ অ্যালাউন্স তো দেখো, অ্যালাউন্সের মানে কিন্তু তোমাকে টাকা দিয়ে দেওয়া হয়েছে, তোমার অ্যাকাউন্টে ঢুকেছে। আর আমরা যেটা পারকুইজিটে পড়তে গিয়েছিলাম সেটা হচ্ছে বেনিফিট, তুমি নিজের পকেট থেকে খরচা করেছো তারপরে চালিয়ে দিয়েছে। সেটার কেসে বলা হচ্ছিল 50 টাকা পার মিল ছাড় হবে, রিমোট এরিয়াতে পুরো ছাড় হবে। কিন্তু এটা অ্যালাউন্স, এটা আলাদা জিনিস। অ্যালাউন্স মানে তোমার অ্যাকাউন্টে টাকা ঢুকিয়ে দেওয়া হয়েছে, তুমি পারপাসে দেওয়া হয়েছে, খরচা করতে পারো না, তো এটা ফুলি ট্যাক্সেবল হবে। ঠিক আছে। গিফট অন দিওয়ালি, এটা কি হবে? কত পর্যন্ত ছাড়? 5000 পর্যন্ত ছাড় ছিল গিফট অন দিওয়ালি। কিছু না বলে যদি অ্যামাউন্টে থাকে তাহলে যেটা ধরে নেব এটা ক্যাশ দিয়ে দিয়েছে গিফট মানে অ্যাসেট বিলটা 5000 টাকা না না, ক্যাশ গিফট যদি বলা থাকতো তাহলে তুমি ক্যাশই ধরতে, এখানে কিছু বলা নেই তো গুডসই ধরতে হবে। ঠিক আছে, ক্যাশ তাহলে ক্যাশ গিফট বলতো। আচ্ছা, রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন যদি ভাড়ায় নিয়ে দেয় তাহলে কি হবে? ভাড়ায় নিয়ে দেয় তাহলে আমরা দেখেছিলাম কি রুলস আছে, দেখো তো। না ওটা নয়, ভাড়ায় দিলে দেখো ওখানে 15% অফ স্যালারি বলে কিছু ছিল, আর রেন্ট পেড বাই এমপ্লয়ার। 15% অফ স্যালারি, রেন্ট পেড বাই এমপ্লয়ার, এরকম কিছু আছে। ওখানে দুটো ব্রাঞ্চ বেরিয়ে গিয়েছিল, একটা হচ্ছে ওন্ড বাই এমপ্লয়ার, আর একটা হচ্ছে হার্ড বাই এমপ্লয়ার। রেন্ট ফ্রি অ্যাকোমোডেশনে দুটো ব্রাঞ্চ বেরিয়ে গিয়েছিল। হার্ড বাই এমপ্লয়ার কি আছে? 15 স্যালারি, তার মানে হায়ার চার্জ তো তোমার 14,000 রয়েছে, শুধু এটা দেখলেই হবে না, 15% অফ স্যালারিও দেখতে হবে। এখানে কি লেখা রয়েছে? তাহলে 15% অফ স্যালারি দেখতে হবে। 15% অফ স্যালারি মানে কত? এখানে স্যালারির ডেফিনেশনে কি ছিল? স্যালারির ডেফিনেশনে বলা ছিল যে সবকিছু ধরে নেবে, ডিএটা ছেড়ে দেবে যদি সেটা নট ফর্মিং পার্ট অফ রিটায়ারমেন্ট বেনিফিট হয়। আর একটা জায়গায় বলা আছে কি ট্যাক্সেবল পোর্শন অফ অল অ্যালাউন্সেস নেবে, অ্যালাউন্সেসের ট্যাক্সেবল পোর্শন নেবে। মানে ধরো এডুকেশন অ্যালাউন্স রয়েছে, তার পুরো টাকাটা কিন্তু স্যালারির মধ্যে ধরা হবে না, যতটা এক্সাম হয়েছে সেটা বাদ দিই, বাকিটা স্যালারি ডেফিনেশনে ধরা হবে। এই ক্ষেত্রে কি স্যার ডিএ ধরা হবে? হ্যাঁ, এই ক্ষেত্রে কিছু সাইলেন্ট কেসে ধরে নিতে হবে যে ফর্মে ডিএ তো নেই। আচ্ছা, তাহলে এখানে দেখো স্যালারি ডেফিনেশনে পারকুইজিট ভ্যালুয়েশনে স্যালারি ডেফিনেশন দেওয়া আছে 66,000, 9,000। আর চিলড্রেন এডুকেশন অ্যালাউন্স আমরা কত দেখেছিলাম? 33,000 সামথিং ছিল, সেখান থেকে 2400 মাইনাস করে তোমার 30,200, সেটা থেকে মাইনাস হয়ে 27,800 হয়ে গেছে। আর সবগুলোই ধরে নেওয়া হয়েছে, সবই টাকাতেই পেয়েছো। তাহলে এটা হচ্ছে স্যালারি ফর দ্য পারপাস অফ কি? রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন। রেন্ট ফ্রি অ্যাকোমোডেশনের পারপাসে এটা স্যালারি ডেফিনেশন। এর 15% নিতে হবে, এর 15%। আর যেটা হায়ার চার্জ তো পে করেছো কত? 14,000 আর 15% অফ স্যালারি, এর মধ্যে কোনটা লোয়ার? 14,000। ওটাই হচ্ছে পারকুইজিটের ভ্যালু, ওটাই হচ্ছে পারকুইজিটের ভ্যালু। ঠিক আছে। তারপর গিফট অ্যান্ড দেওয়ালি তো তোমার 5,000 টাকা মাইনাস হয়ে গেছে, এমপ্লয়ার্স কন্ট্রিবিউশন টু প্রভিডেন্ট ফান্ড। আচ্ছা, প্রভিডেন্ট ফান্ডে আমরা জানি কি 12% পর্যন্ত
12% কন্ট্রিবিউট করতেই হয়, 12% কন্ট্রিবিউট করতে হয়, প্রভিডেন্ট ফান্ডে পড়ে এসেছি, এমপ্লয়ারকে 12% কন্ট্রিবিউট করতে হয়। হ্যাঁ, তো ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টও বলছে যদি 12% কন্ট্রিবিউট করে এমপ্লয়ার তাহলে 12% পর্যন্ত ছাড়, কিন্তু তার বেশি যদি কন্ট্রিবিউট করে, এমপ্লয়ার ভালো লেগেছে তোমাকে 14% দিয়েছে, কিন্তু ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের ভালো লাগেনি, সেই জন্য বলছে 2%-এর উপরে ট্যাক্স লাগবে। তার মানে দেখো এমপ্লয়ারের কন্ট্রিবিউশন, এমপ্লয়ার্স কন্ট্রিবিউশন টু আরপিএফ তোমার 12,000 হয়েছে, কিন্তু ও ছাড় কত দিচ্ছে, 12% অফ 66। এখানেও তোমার বলে রাখি যে যখন আমরা এমপ্লয়ার কন্ট্রিবিউশন টু প্রভিডেন্ট ফান্ড করতাম তখন কি কি নিতাম, বেসিক নিতাম, ডিএ নিতাম, বেসিক নিতাম, ডিএ নিতাম। তাহলে এমপ্লয়ার কন্ট্রিবিউশন টু প্রভিডেন্ট ফান্ডের ক্যালকুলেশনে স্যালারি ডেফিনেশন আলাদা, সেখানে বেসিক আর ডিএ আছে। তার মানে এখানে কতটা ছাড় হয়, 12% অফ বেসিক প্লাস ডিএ, 12% অফ বেসিক প্লাস ডিএ। এখানে তো ডিএ নেই, তার মানে বেসিকই রয়েছে, বেসিকের 12%, বেসিকের 12%। দেখো স্যালারি ডেফিনেশন বিভিন্ন জায়গায় বিভিন্ন, তোমাকে মনে রাখতে হবে এমপ্লয়ার কন্ট্রিবিউশন টু প্রভিডেন্ট ফান্ডের স্যালারি ডেফিনেশন বেসিক প্লাস ডি, তাহলে 12% অফ বেসিক প্লাস ডি। আগে সব পড়ানো হোক তারপরে, ঠিক আছে। স্যার এখানে ছাড় তো 12% দেওয়ার কথা না, এখানে তো স্যার 9.5% দেওয়ারই কথা, তার কারণ এমপ্লয়ি একটা পার্ট আর এমপ্লয়ার আর একটা পার্ট দিচ্ছে, যেটা এমপ্লয়ার পার্ট দেবে সেই পার্টটাই তো ছাড় পাবে। হ্যাঁ সেটাই তো 12%। 12% তো টোটালটা না, 12% কোথায়, আপনার 12 দুজনেই কন্ট্রিবিউট করতো, এমপ্লয়ারও 12। 13 তখন করে, তখন যদি তোমার অ্যাডমিন চার্জ এসে যায় তখন আসে, ঠিক আছে। নর্মাল কন্ট্রিবিউশন তো 13টা সেটা যায় না, ওটা তোমার এক্সপেন্স হিসাবে চলে যায়, অ্যাডমিন চার্জ, ইন্স্যুরেন্স, ওটা অ্যাকচুয়ালি তোমার ফান্ডে জমা হবে না। হুম। আর রেকগনাইজ প্রভিডেন্ট ফান্ড, রেকগনাইজ যেটা আমরা এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড জানি ওটাই, রেকগনাইজ প্রভিডেন্ট ফান্ড, এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড একই জিনিস, ঠিক আছে। আচ্ছা, যে ইন্টারেস্টটা তোমার ওই ফান্ডে জমা হচ্ছিল, যে ইন্টারেস্টটা তোমার জমা হচ্ছিল সেটার কতটা ছাড় হবে, 9.5। আচ্ছা এখানে এখানে কত বলা আছে, কোশ্চেনে কত বলা আছে, তোমার যে ইন্টারেস্টটা জমা হয়েছে ওই 8.5%, তার মানে 8.5%-এ 1600 টাকা হচ্ছে, তার মানে পুরোটাই ছাড় হবে। সাপোজ এখানেই যদি বলে দিত যে 10%, তুমি যে 1600 টাকা তোমার জমা হয়েছে ইন্টারেস্ট ওই প্রভিডেন্ট ফান্ডে, এটা 10%, তার মানে 0.5টা তোমার ট্যাক্সেবল হয়ে যেত। তার মানে তোমাকে বের করতে হতো কি 10% সমান তো 0.5 তাহলে কত। এগুলো টোটাল করলে তুমি পাবে গ্রস স্যালারি, ঠিক আছে। গ্রস স্যালারি থেকে স্ট্যান্ডার্ড ডিডাকশন মাইনাস হবে, প্রফেশনাল ট্যাক্স মাইনাস হবে, বাকিটা হবে ট্যাক্সেবল স্যালারি। আবার ওর ক্ষেত্রে 12%